দেখেন, আমরা আজকে শুরু করি আমাদের নতুন টপিক নিয়ে আমরা শুরু করতে চাচ্ছি, মানে নতুন মডিউল আসলে। এটা আমরা ডিপ লার্নিং শুরু করবো আজকে। আমাদের মডিউলে যে নামটা ছিল কনসেপ্টস এন্ড ইউজস অফ ডিপ লার্নিং, আমরা চেষ্টা করব যতটা পারা যায় প্র্যাকটিক্যালি কাজ করতে, এবং ক্যাপিস্টন প্রজেক্ট ডেভেলপমেন্ট ফাইনাল প্রজেক্ট এখান থেকে আসবে। আমি আশা করবো আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, যতটা পারা যায় একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। আমার দিক থেকে যতটা পারি আমি হেল্প করবো আপনাদের বোঝানোর জন্য। এখানে দেখেন, যদি না আমরা এই বইটা দেখবো মেইনলি, এই বইয়ের সবগুলা না, পেছনের দিকের কিছু চ্যাপ্টার বাদ যেতে পারে। আমরা মোটামুটি ভাবে ডিপ লার্নিং বোঝা যায় এমন ভাবে যতখানি করা যায় আপনারা যতক্ষণ নিতে পারেন আমি ট্রাই করবো আর কি। ডিপ লার্নিং উইথ পাইথন, দেখেন, ডেভেলপ ডিপ লার্নিং মডেলস অন থিওনো অ্যান্ড টেনসর ফ্লো ইউজিং কেরাস। এখানে দেখেন, আমি একটু এই জিনিসটাকে বোঝাই। আমরা ডিপ লার্নিং ইউজ করব পাইথন দিয়ে, কত বুঝলাম। এখানে যেভাবে বলা আছে আমরা ডিপ লার্নিং এর বিভিন্ন মডেল ডেভেলপ করব। এখানে তিনটা লাইব্রেরির কথা বলা আছে। আমরা যেমন sklearnটা করেছিলাম আমাদের ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগরিদমের জন্য, এখানে তিনটা লাইব্রেরির কথা বলা আছে। একটা হচ্ছে থিওনো, একটা হচ্ছে টেনসরফ্লো, আর একটা হচ্ছে কেরাস। আসলে থিওনো হচ্ছে ফার্স্ট লাইব্রেরি, মানে পপুলার লাইব্রেরি, যেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কটাকে আসলে আপনি পাইথনের সাথে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেই জন্য কাজ করে। টেনসর ফ্লো, এইটাও ডিপ লার্নিং এর মডেল। ওকে, এটা গুগলের, এটা গুগল ডেভেলপ করছে। তো এই দুইটা থেকে আপনি যদি থিয়ানো এবং টেনসর ফ্লো ইউজ করেন, আপনি নিউরাল নেটওয়ার্কের মডেল, ডিপ লার্নিং এর মডেল আপনি ডেভেলপ করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে এই দুইটা আসলে অনেক ক্ষেত্রেই ইউজার ফ্রেন্ডলি না। মানে অনেকেই হয়তো একেবারে আহ বুঝতে অসুবিধা হতে পারে। তো এখানে আরেকটা মডেল যেটা কেরাস, এটা ইউজার ফ্রেন্ডলি। আসলে কেরাস কি করে, কেরাস হচ্ছে থিওনো এবং টেনসর ফ্লো এই দুইটাকে ইউজ করে ডিপ লার্নিং এর মডেল গুলো ডেভেলপ করে। আমরা মূলত কেরাসটাই করব, কেরাস। কিন্তু ব্যাকএন্ডে আসলে থিওনো এবং টেনসর ফ্লো আছে। কেরাস থিওনো এবং টেনসর ফ্লো কে ইউজ করে। কিন্তু আসলে ডিপ লার্নিং বা নিউরাল নেটওয়ার্কের যে লাইব্রেরি পাইথনের সাথে আমরা ইন্টিগ্রেট করব, মেইনলি থিওরি এবং টেনসর ফ্লোর উপরই বেস করেই কাজ করবো। কেরাস এই দুইটাকে ইউজ করে এটাকে সহজ করে ফেলেছে। মানে এটা যেন কাজ করতে সুবিধা হয় সেটাই আসলে কেরাস ডেভেলপ করেছে। তো যাই হোক, আমরা একটু করে দেখি আসলে ভেতরে কি আছে। যেমন এখানে থিওনো সম্পর্কে একটু জানবো, টেনসর ফ্লো জানবো, কেরাস সম্পর্কে জানবো। তারপরে আমরা হচ্ছে চলে যাব আমাদের নিউরাল নেটওয়ার্কের কোডে, মেইনলি আমরা কিভাবে মডেল ডেভেলপ করতে পারি সেই জায়গাগুলোকে ফোকাস করার জন্য। তো এখানে দেখেন, থিওনো, থিওনো আসলে পাইথন লাইব্রেরি। এটা আসলে ফার্স্ট নিউমেরিক্যাল কম্পিউটেশনের জন্য ইউজ করা হয়। এটা সিপিইউ এবং জিপিইউ তে চলে। সিপিইউ মানে তো আমরা জানি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, নর্মালি যে কম্পিউটার গুলো আমরা ইউজ করি সেটাকে সিপিইউ হিসেবে আমরা জানি। জিপিইউ, জিপিইউ মানে হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। সাধারণত আমাদের সিপিইউ যে কাজে ইউজ করি, কিন্তু যদি একটু ডিফারেন্ট টাইপের কাজ হয়, যেমন আপনার ডেটা সেট অনেক বড়, বা আপনার গ্রাফিক্সের জন্য বেশ কিছু কাজ আরো লাগবে, মানে নর্মাল সিপিইউ সাপোর্ট করতে পারছে না, সেই জায়গায় সাধারণত জিপিইউ ইউজ হয়। জিপিইউ আরো ফাস্ট কাজ করতে পারে। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু কিছু বিষয় আছে। আমরা যখনই ডিপ লার্নিং এ ঢুকলাম, আলটিমেটলি আমাদের কিন্তু কম্পিউটারের প্রসেসিং স্পিড অনেক হাই হইতে হবে, এবং তার সাথে র্যাম অনেক বেশি থাকতে হবে, আদারওয়াইজ বড় ডেটা সেট নিয়ে কাজ করা যাবে না। ঠিক আছে? তো সেই কারণেই কিন্তু এখানে জিপিইউ এর কনসেপ্ট আসছে। আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অথবা জিপিইউ আমরা ইউজ করতে পারি। সাধারণত আমরা যে যে মডেলগুলো আমরা ইউজ করি, যেমন আপনারা
কোল্যাবে যেটা অনলাইনে করেন, এগুলো সব জিপিইউ এর উপরে, হ্যাঁ, সিপিইউ না। আপনি নিজেও জিপিইউ বাসায় তৈরি করতে পারেন, কিন্তু সেটার খরচটা কিন্তু বেশি। তো যাই হোক, আমরা মেইনলি ডিপ লার্নিং এ কাজ করার সময় নিউরাল নেটওয়ার্কের অনেক লেয়ার ইউজ করব, অনেক নোড ইউজ করব, আমাদের ডেটা সেট অনেক বেশি হবে, অনেক বেশি মেমোরি লাগবে, এবং সেগুলোকে প্রসেস করার জন্য হিউজ প্রসেসিং স্পিড লাগবে। সেই কারণে সিপিইউ তে সবসময় কভার করা সম্ভব নয়, এই কারণে জিপিইউ লাগবে। ঠিক আছে। তো যাই হোক, তো থিওনো হচ্ছে আসলে এমন ভাবে তৈরি করা, এটা ফার্স্ট নিউমেরিক্যাল কম্পিটিশন তৈরি করার জন্য তৈরি করা হয়েছিল, কাজকর্মের জন্য, এবং সিপিইউ জিপিইউ দুটাতে নাম করে। থিওনো এটা হচ্ছে এই যে ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়েল, কানাডা, এই ইউনিভার্সিটি থেকে আসলে প্রথম এটা ডেভেলপ হয়। এটা সাধারণত আপনার কোড অপটিমাইজ করে দ্রুত যেন কাজ করা যায় সেই কারণে ইউজ হয়। এবং এই লাইনটা দেখেন, থিওনো ওয়াজ স্পেশালি ডিজাইন টু হ্যান্ডেল দ্য টাইপ অফ কম্পিউটেশন রিকোয়ার্ড ফর লার্জ নিউরাল নেটওয়ার্ক অ্যালগোরিদম ইউজড ইন ডিপ লার্নিং। ডিপ লার্নিং এ আমরা যে অ্যালগোরিদম গুলো ইউজ করি, স্পেশালি এমএলপি, আমি বলেছি কালকে কালকে যে অ্যালগোরিদমটা দেখালাম, মাল্টি লেয়ার পারসেপ্টর, ওটাকে সংক্ষেপে বলা হয় এমএলপি, মাল্টি লেয়ার পারসেপ্টর। তো ওই অ্যালগোরিদমের মাধ্যমে আমরা যে ডিপ নিউরাল নেটওয়ার্কের অ্যালগোরিদম গুলো ডেভেলপ করব, সেটাতে হিউজ কম্পিউটেশনাল পাওয়ার লাগে। তো থিওনো মূলত সেই নিউরাল নেটওয়ার্কের অ্যালগোরিদম ডেভেলপ করার জন্য তৈরি করা হয়েছিল, এবং এটা 2007। ঠিক আছে, এই হচ্ছে থিওনোর বিষয়। ওকে। এরপরে দেখেন, আমরা হচ্ছে টেনসর ফ্লো নিয়ে কথা বলবো। টেনসর ফ্লো সম্ভবত নাম শোনার কথা আপনাদের, খুব পপুলার। টেনসর ফ্লো এটা গুগল তৈরি করা, এবং এইটা ডিপ লার্নিং এর মডেল ডেভেলপ করার জন্যই মূলত টেনসর ফ্লো গুগল তৈরি করে এবং রিলিজ করে। ঠিক আছে। তো টেনসর ফ্লো তো বললাম গুগল তৈরি করে। এখানে একটা বিষয় আছে দেখেন, এর আগে তো আপনার মাথায় আসতে পারে যে থিওনো তো ছিল, টেনসর ফ্লো দরকার কি ছিল। এখানে একটা কথা লেখা আছে, আনলাইক আদার numerical libraries intended for use of deep learning like Theono, TensorFlow was designed for use both in research and development এবং প্রোডাকশন সিস্টেমের জন্য। থিওনো সাধারণত রিসার্চের জন্য ইউজ করা হয়, কিন্তু এই টেনসরফ্লো যেটা গুগল তৈরি করেছে, এটা ডেভেলপমেন্ট, মানে ফর সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, এবং প্রোডাকশনের ডেভেলপমেন্টের জন্য, এবং রিসার্চের সব কিছুতে আমরা ইউজ করতে পারি। এই টেনসরফ্লোর সুবিধাটা বেশি। ঠিক আছে। এরপরে দেখুন কেরাস। কেরাস কি করে, আমি বললাম যে এই লাইব্রেরি গুলা যেটা হলো থিওনো এবং টেনসরফ্লো, এই দুইটাই আসলে একটু নলেজ আপনার একটু বেশি থাকা লাগে সাধারণত কাজ করতে, যেটা অনেকের ক্ষেত্রে ইউজার ফ্রেন্ডলি হয় না। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা লাইব্রেরি চিন্তা করি ইউজার ফ্রেন্ডলি হবে, কেরাস। এই কেরাস কি করে দেখো, কেরাস কি করে, top of the two numerical platforms in Python that provide the basic of deep learning research and development are Theano and TensorFlow. টেনসরফ্লো আর থিওনো হচ্ছে দুইটা খুবই পপুলার deep learning library. Both are very powerful libraries, but both can be difficult to use directly for creating deep learning models. তৈরি করা যাবে, but not so user friendly. In this lesson, we will discover the Keras Python library. এটা কি করে, that provide a clean and convenient way to create a range of deep learning models on top of Theano and TensorFlow. Keras এই থিওনো এবং টেনসরফ্লোকে ব্যবহার করে লোকজনের কাছে এটা সহজলভ্য করে তুলেছে, যেন ডিপ লার্নিং এর মডেল গুলোকে সহজভাবে ডেভেলপ করা যায়। আলটিমেটলি কেরাস হচ্ছে থিওনো এবং টেনসরফ্লোর উপরে কাজ করে। আমরা কেরাসে যে কমান্ডটা দিই, সে টেনসরফ্লো এবং থিওনোকে ইউজ করে এই কাজগুলো করাই। আমি আগেই বললাম যে কেরাস ইজ এ পাইথন লাইব্রেরি ফর ডিপ লার্নিং দ্যাট ক্যান রান অন টপ অফ থিওনো এন্ড টেনসরফ্লো। থিওনো এবং টেনসরফ্লোর উপরে কাজ করে। ইট ওয়াজ ডেভেলপ টু মেক developing neural network model as fast and easy as possible for research and development. এটা তৈরি করা হয়েছে যেন খুব সহজভাবে রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য ইউজ করা যায়। ঠিক আছে। এই হচ্ছে তিনটা লাইব্রেরির বিষয়, একটা হচ্ছে থিওনো, একটা হচ্ছে টেনসরফ্লো, যেগুলা দিয়ে ডিপ লার্নিং এর মডেল ডেভেলপ করা যাবে, খুবই পপুলার। কিন্তু প্রবলেম হচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি না, অনেক সময় মডেল ডেভেলপ করা ডিফিকাল্ট হয়ে উঠতে পারে। তো সেই কারণে আরেকটা লাইব্রেরি যেটা হচ্ছে কেরাস, এটা বেশি ইউজ হয় সব থেকে, এবং এই লাইব্রেরিটা থিওনো এবং টেনসরফ্লো ইউজ করে আসলে কাজ করে, এবং এটা
উদ্দেশ্যই হচ্ছে এই লাইব্রেরি যেন লোকজন খুব সহজেই ডিপ লার্নিং এর মডেল গুলো ডেভেলপ করতে পারে। ওকে, এখন যদি আমরা একটা ডিপ লার্নিং এর মডেল ডেভেলপ করি, বিল্ড ডিপ লার্নিং মডেলস উইথ কেরাস, আমরা ডিপ লার্নিং এর মডেল ডেভেলপ করতে গেলে নর্মালি কি হয় একটু পড়ি, এই লাইনগুলো একটু খেয়াল করেন। The focus of Keras is the idea of a model. মডেল কিভাবে তৈরি করবো সেই আইডিয়া থেকে কেরাস এসেছে। The main type of model is a sequence of layer called a sequential. আমাদের কি ছিল বলুন তো? আমরা যখন এনএলপি তে কাজ করলাম, আমরা ওখানে দেখলাম যে আমাদের লেয়ার গুলো সাজানো থাকে, ইনপুট লেয়ার, হিডেন ওয়ান, হিডেন টু, হিডেন থ্রি, আউটপুট লেয়ার, এভাবে। তো এখানে আসলে দ্য মেইন টাইপ অফ মডেল ইজ এ সিকোয়েন্স অফ লেয়ার, ওই যে বলছে একটার পর একটা লেয়ার আসলে সাজানো, কল্ড সিকোয়েন্সিয়াল। সিকোয়েন্সিয়াল এটা একটা মেথড আমরা ইউজ করব। এটার মধ্যে আসলে একটা একটা করে লেয়ার আমরা সাজিয়ে দেব। আমরা একটা এখানে যখন ডিপ আজকে দেখবো ডিপ লার্নিং এর মডেল নিয়ে কাজ করব, সিকোয়েন্সিয়ালের মধ্যে একটা একটা করে আমরা লেয়ার সাজিয়ে দেব। ইউ ক্রিয়েট এ সিকোয়েন্সিয়াল এন্ড অ্যাড লেয়ার টু ইট, ওই যে বললাম যে আমরা একটার পর একটা লেয়ার সাজিয়ে দেবো সিকোয়েন্সিয়াল ইউজ করে। তারপরে হচ্ছে ওয়ান্স ডিফাইন, আপনি যখন লেয়ার গুলো ডিফাইন করে ফেলবেন, ইউ কম্পাইল দ্য মডেল হুইচ মেক ইউজ অফ আন্ডারলাইং ফ্রেমওয়ার্ক টু অপটিমাইজ দ্য কম্পিউটেশন টু বি পারফর্মড বাই দ্য মডেল। প্রথমে হচ্ছে আমরা ডিফাইন করব মডেলটা। এর আগে কিন্তু নিউরাল নেটওয়ার্কের, দেখেন আমরা যখন কোনো কাজ করেছি আমরা প্রথমে প্রবলেম ডিফাইন করার পরেই কিন্তু নেটওয়ার্কের আর্কিটেকচারটা আমরা রেডি করে ফেলেছিলাম, তারপরে আমরা অ্যালগরিদম চালিয়েছি। এখানে নেটওয়ার্ক আর্কিটেকচার তৈরি করাই হচ্ছে ডিফাইন করা বলছে। এই যে ওয়ান্স ডিফাইন্ড, ইউ কম্পাইল দ্য মডেল। যেমন এখানে স্টেপ গুলা কি আমরা যদি লিখি, দেখেন এটা আলটিমেটলি ডিফাইন ইউর মডেল। আপনাকে মডেল ডিফাইন করতে হবে। মডেল ডিফাইন মানে হচ্ছে আপনি কয়টা লেয়ার নেবেন। আপনার ধরেন যে আমরা যদি বলি যে ঠিক আছে আমরা হচ্ছে ইনপুট লেয়ার একটা, তারপরে হিডেন লেয়ার এরকম থাকবে দুইটা, আউটপুট লেয়ার একটা। তো এই যে লেয়ার গুলা, হুম, এই যে আউটপুট আর এগুলো হচ্ছে ইনপুট, এই যে লেয়ার তিনটা, এটা হলো ইনপুট লেয়ার, হিডেন ওয়ান, হিডেন টু, আউটপুট। এই যে চারটা লেয়ার, এই লেয়ার গুলো একটার পর একটা সাজানো থাকবে এবং এটা সিকোয়েন্সিয়াল মেথড দিয়ে। এটা কি বলা হচ্ছে ডিফাইন করা বা নেটওয়ার্কের আর্কিটেকচার তৈরি করা। এটা হচ্ছে ডিফাইন করা। কম্পাইল ইউর মডেল, কম্পাইল ইউর মডেল মানে হচ্ছে আমাদের এই মডেলটা রান করতে হলে বেশ কিছু প্যারামিটার সেট করতে হবে। সেই প্যারামিটার গুলো সেট করা। কম্পাইল মানে কিন্তু রান করা না, জাস্ট প্যারামিটার সেটিংস। তার মানে আমরা এখানে যদি লিখি ডিফাইন ইউর মডেল মানে হচ্ছে আর্কিটেকচারাল ওভারভিউ, আর্কিটেকচারাল ভিউটা তৈরি করা। কম্পাইল ইউর মডেল মানে হচ্ছে ডিফাইন দা প্যারামিটার অর হাইপার প্যারামিটার। এখানকার বিভিন্ন টাইপের প্যারামিটার আছে, সেই প্যারামিটার গুলাকে সেট করা। ফিট ইউর মডেল, ফিট ফাংশন ইউজ করে যেটা হয় এটা হচ্ছে লার্নিং। আর্কিটেকচারাল ভিউ তৈরি করা ডিফাইনে একটু মাথায় রাখেন, এটা লাগবে। আর্কিটেকচারাল ভিউ তৈরি করা ডিফাইনে, কম্পাইল মানে হচ্ছে প্যারামিটার গুলা দিয়ে দেওয়া, কিভাবে রান হবে সেইটা। ফিট ইউর মডেল মানে হচ্ছে লার্নিং, এই যে ফিট। মেক প্রিডিকশন, প্রিডিকশন মানে একটা আননোন ডাটা আসলে আপনি কিভাবে টেস্ট করবেন, এটা হচ্ছে টেস্ট। এই হচ্ছে টোটাল প্রসিডিউর। সহজ, ডিপ লার্নিং যথেষ্ট সহজ যদি বোঝা যায়। তাহলে মডেল ডিফাইন করা, আর্কিটেকচার ভিউ তৈরি করা, এটা সিকোয়েন্সিয়াল মেথড দিয়ে আমরা করব। কম্পাইল ইউর মডেল, এটা হচ্ছে বিভিন্ন টাইপের প্যারামিটার সেট করে দেওয়া এবং এটা কম্পাইল মেথড দিয়ে করা হয়। ফিট ইউর মডেল, আপনি লার্ন করবেন সেটা ফিট মেথড দিয়ে। প্রিডিকশন, প্রিডিকশন এই যে দুইভাবে করা যায়, ইভ্যালুয়েট আর প্রিডিক্ট। এটা হচ্ছে আপনি টেস্টেড ডেটা সেট নিয়ে টেস্ট করে দেখবেন আসলে কি হচ্ছে। এই চারটা স্টেপে আমরা সাধারণত ডিপ লার্নিং এর মডেল গুলোকে ডেভেলপ করি। ঠিক আছে, এই হচ্ছে আমরা তিনটা চ্যাপ্টার খুবই হালকা ভাবে দেখলাম, দুই তিন চার। একটা হলো থিয়েনো, একটা হচ্ছে টেনসরফ্লো, আর একটা হচ্ছে কেরাস। এবং সব শেষে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ডিপ লার্নিং এর মডেলকে আমরা ক্লাস কেরাস দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করব তার একটা আইডিয়া দেওয়া আছে। তো এবং আরেক যেটা দেখলাম সেটা হচ্ছে কেরাস হচ্ছে এমন একটা লাইব্রেরি যেটা ব্যাক এন্ডে থিওনো এবং টেনসরফ্লো ইউজ করে। এবং থিওনো এবং টেনসরফ্লো ইউজ করলে কি হয়,
থিওনো টেন্সর গুলো সাধারণত কাজ করা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু ইউজার ফ্রেন্ডলি না। অনেক ক্ষেত্রে কাজ করা মুশকিল। কেরাস কি করেছে, এটাকে ইউজার ফ্রেন্ডলি করেছে। কেরাসের ব্যাক এন্ডে থিওনো এবং টেন্সর গুলো কাজ করে, যেন ইউজাররা খুব সহজেই ডিপ লার্নিং এর মডেল ডেভেলপ করতে পারে। এবং এখানে কিভাবে ডিপ লার্নিং এর মডেল গুলো আমরা কেরাস দিয়ে তৈরি করতে পারি তার 4টা স্টেপ দেওয়া আছে: ডিফাইন, কম্পাইল, ফিট, প্রেডিকশন। ঠিক আছে, এটা লাগবে, আজকেই লাগবে। এবং তার সাথে যে মেথড গুলো, সিকোয়েন্সিয়াল, কম্পাইল, ফিট, প্রিডিক্ট বা ইভ্যালুয়েট, এটা শেষ। কোনো কোয়েরি আছে আপনাদের এ পর্যন্ত 2, 3, 4 নম্বর চ্যাপ্টারে? আছে? না। ওকে, আমরা সরাসরি এখানে যেটা বলছে, এই যে ডেভেলপ লার্জ মডেল অন জিপিইউ চিপলি ইন দ্য ক্লাউড। আমরা কিন্তু জিপিইউ এর কথা বলা হচ্ছে না। আমাদের সাধারণত স্বাভাবিকভাবে আমরা সিপিইউ ইউজ করি, তাই না, কম্পিউটারে। জিপিইউ যদি না থাকে, জিপিইউ কিন্তু খুব কস্টলি। যদি আপনি নিজে ডেভেলপ করতে যান এবং সেটা যদি মোটামুটি ভালো লেভেলের জিপিইউ হয়, আমরা সাধারণত যেটা করি প্রায় অ্যারাউন্ড 5 লাখের কাছাকাছি চলে যায় একটা জিপিইউ সহ পিসি। কিন্তু তারপরে এখানে লিমিটেশনস আছে, যে আপনার একটা লিমিটেশনস আছে, ওই লিমিটেশনস এর উপরে আপনি যেতে পারবেন না, ওই বাউন্ডারির উপরে যেতে পারবেন না স্পিড এবং মেমোরির দিক থেকে। তো সেই ক্ষেত্রে এখানে বলছে যে আপনি ক্লাউড থেকে কিন্তু জিপিইউ ইউজ করতে পারেন। যেমন আপনি কোল্যাগ যদি লাইসেন্স ভার্সন নেন, আপনি কিভাবে নিবেন সেটা কিন্তু করতে পারেন। আপনি আহ আপনি অ্যামাজনের এডাব্লিউএস দিয়েও কিন্তু সেই ক্লাউড পেতে পারেন। এরকম আরো বেশ কিছু সার্ভিস আছে, মাইক্রোসফটের আছে। তো সব মিলিয়ে আপনি হচ্ছে জিপিইউ ক্লাউড থেকে ইউজ করতে পারেন, সেটাই বলছে। বাট আপনাকে পে করতে হবে যদি মনে করেন। আমরা আমাদের যে অ্যালগোরিদম গুলো এখানে করব সেটাতে সিপিইউ দিয়েই চলে যাবে, সমস্যা নাই। কিন্তু অনেক ক্ষেত্রে রিয়েল লাইফের বড় বড় প্রবলেম, যেগুলো ডেটা সেট হয়তো হিউজ, যেমন ধরেন আপনি চেস্ট এক্স রে ইমেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন হিউম্যানের, যেখানে ধরেন আপনার 10 লাখ ইমেজ আছে, আপনার মডেলও অনেক ভারী মডেল, মানে অনেক লেয়ার, অনেক নোড। সেই ক্ষেত্রে আপনার নর্মাল পিসিতে হবেও না, অনেক ক্ষেত্রে জিপিতেও সমস্যা করবে, জিপিইউতে। সেই ক্ষেত্রে আমার হয়তো ক্লাউড থেকে সার্ভিস নেওয়া লাগতে পারে। আপনি কিভাবে নিবেন যদি দরকার পড়ে, সেটা এখানে আছে দেওয়া, এছাড়া অন্য কিছু নাই এই চ্যাপ্টারে। এই আমরা এরপরে চলে যাব, এটা বেসিক ছিল, ফাউন্ডেশন। মাল্টিলেয়ার পারসেপ্ট্রন অলরেডি কিন্তু আমি আপনাদেরকে কতদিন পড়িয়েছি। সেটা হচ্ছে এএমএলপি। এটার মিনিং হচ্ছে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন। এই এমএলপি মানে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন নিউরাল নেটওয়ার্ক অ্যালগরিদম। এই মাল্টিলেয়ার পারসেপ্ট্রন নিউরাল নেটওয়ার্ক অ্যালগরিদম বলতে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন বোঝানো হয়। আমি আপনাদের গতদিন বলেছি যে সিঙ্গেল পারসেপ্ট্রন মানে একটা পারসেপ্ট্রন বা একটা নিউরনের উপরে বা একটা লেয়ারের উপরে কি সমস্যা হতে পারে। শুধু একটা ডিভিশন বাউন্ডারি ছাড়া কোনো বাউন্ডারি দেওয়া সম্ভব না। আর মাল্টিলেয়ার পারসেপ্ট্রনে যেটা হয় সেটা হচ্ছে আমরা ইচ্ছা মতো কিন্তু লেয়ার বাড়াইতে পারি, নোড বাড়াইতে পারি, এবং কি হতে পারে, আমরা কতগুলো লেয়ার বাড়াইলে কি ঘটনা ঘটবে তার কিন্তু কালকে আমি ফিগার দিয়ে সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিয়েছি এবং দেখতে বলেছি। ওটা লাগবে, হ্যাঁ, সবসময় লাগবে, না হলে নিউরাল নেটওয়ার্ক পড়া যাবে না। তো সেইগুলা নিয়েই মূলত কথাবার্তা বলছি যে মাল্টিলেয়ার পারসেপ্টরের ক্ষেত্রে আমরা কি করতে পারবো। এখন এই যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 6, ক্র্যাশ কোর্স ইন মাল্টিলেয়ার পারসেপ্টরস, মানে নিউরাল নেটওয়ার্কের এবং স্পেশালি মাল্টিলেয়ার পারসেপ্টরের ক্ষেত্রে কি হতে পারে সেটা নিয়ে কথা বলা আছে। আমি এটা নিয়ে আপনাদেরকে 2, 3 দিন ধরে বোঝাচ্ছি। এখানে যেটা আছে এটা বললে কিচ্ছু বুঝবেন না, খুবই জাস্ট সংক্ষেপে একটা চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে। আমি এটা ডিটেলস আপনাদেরকে বলেছি, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং নিউরাল নেটওয়ার্কের মধ্যে। যেখানে দেখেন যে একটা নিউরনের কি হতে পারে সেগুলা লেখা আছে, ইনপুট, তার সাথে লাইনের ওয়েট, এবং এখানে মাল্টিপ্লিকেটিভ সাম মানে ইনপুটের সাথে ওয়েটের করে এভারেজ করে আপনার হচ্ছে যে অ্যাক্টিভেশন ফাংশন। এটা হলো স্টেপ ফাংশন, বা এটাকে বলা হয় কি ওই যে লিনিয়ার থ্রেশহোল্ডিং ফাংশন, 1 আর 0। এটাতে টেস্ট করে আউটপুটে যাবে। এটা এটা একটা নিউরনের ক্ষেত্রে, যে মডেল অফ এ সিম্পল নিউরন। ঠিক আছে, এগুলো দেখিয়েছি পরশুদিন, মনে দেখিয়েছিলাম। তারপর আমরা যদি মাল্টি লেয়ারের ক্ষেত্রে যাই, দেখেন ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার, এগুলো তো আপনাদের ডিটেলস দেখানো হয়েছে, এখানে কিছুই দেওয়া নাই। আমি আপনাদের পুরো কি হতে পারে না পারে সব ডিটেলস দিয়েছি এবং দেখে আসতে বলেছিলাম। দেখে আসলে কিন্তু সুবিধা, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। তো এইটা হলো মাল্টি লেয়ার পারসেপ্টরের একটা ফিগার দেওয়া আছে। সিঙ্গেল লেয়ারে যে কাজ হবে না,
আমরা কিন্তু মাল্টি লেয়ার দিয়ে সেটাকে একটু সলভ করার চেষ্টা করব। এখানে যা আছে এটা দরকার নেই আর। আমরা এখানে যা আছে এটা পড়ে কিচ্ছু বুঝতে পারবেন না, বরং যে ফিগার গুলা আমি দিয়েছি সেই ফিগার গুলো একটু দেখতে হবে। ঠিক আছে, আমরা আজকে মূলত আমার যেটা ইচ্ছা আছে চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8টা একটু দেখবো। ডেভেলপ ইউর ফার্স্ট নিউরাল নেটওয়ার্ক উইথ ক্যানাস, এটা। আর তারপর একটা চ্যাপ্টার আছে। আমি আপনাদের যেটা করি, আপনাদের মাইক্রোফোন গুলো অফ করেন, হ্যাঁ। আমি আপনাদের যেটা করি সেটা হচ্ছে প্রথমে এটা একটু আপনাদেরকে দিয়ে দিই, একটু বইটা দেখেন। নতুন বই তো একেবারে হঠাৎ করে একবারে কোডিং এ না যেয়ে 10 মিনিট দেখেন, তারপরে আমরা ইনশাল্লাহ আবার শুরু করবো। কি পড়ালাম সেগুলো একটু দেখেন, বইটাতে কি কি আছে একটু দেখেন, তারপরে আমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে কোর্স শুরু হয়ে যাবে। আমরা যে বইটা দেখছি এই বইটা আমি আপনাদের এখন দিয়ে দিচ্ছি। আপনারা মোটামুটি 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত একটু চোখটা বোলাবেন। ঠিক আছে, আমরা চ্যাপ্টার 7 থেকে শুরু করবো এখন ডিটেলস একেবারে। ডেভেলপ ইউর ফার্স্ট নিউরাল নেটওয়ার্ক মডেল উইথ কেরাস। আমরা এখানে একটা এমএলপি কিভাবে ডেভেলপ করতে পারি সেটা দেখার চেষ্টা করবো। আমরা তো গতদিন পর্যন্ত আপনাদের কি হতে পারে কিছু ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আজকে কোড দিয়ে দেখানোর চেষ্টা করবো যে আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, ডেভেলপ ইউর ফার্স্ট নিউরাল নেটওয়ার্ক উইথ কেরাস আমরা এখানে এখন ইমপ্লিমেন্ট করব। আমরা কিন্তু কয়েকদিন ধরে নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে, স্পেশালি মাল্টি লেয়ার পারসেপ্ট্রন কিভাবে কাজ করে সেগুলো দেখেছি। আজকে এখানে দেখেন আমরা যেভাবে কাজ করব সেটা হচ্ছে ডেটা লোড করা, মডেল ডিফাইন করা, মডেল কম্পাইল করা, ফিট করা মানে লার্ন করা, ইভ্যালুয়েট মানে টেস্ট করা। এগুলো সবগুলো একসাথে করলে কি হয় সেটা মেইনলি দেখার চেষ্টা করব। আমরা হচ্ছে পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট, যেটা আসলে 8টা ইনপুট এবং একটা আউটপুট। এই যে নাম্বার অফ টাইমস প্রেগনেন্ট আমরা জানি সেটা, গ্লুকোজ লেভেল, ডায়াবেটিক ডিস্টোলিক, ঠিক আছে, এই জিনিসগুলো দেওয়া আছে এখানে। এজ, 8টা ইনপুট এবং একটা আউটপুট। এটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। আমরা আজকে এই বাইনারি ক্লাসিফিকেশন যে ডেটা সেট, পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট, সেইটা কিভাবে আমরা মাল্টি লেয়ার পারসেপ্ট্রন দিয়ে কাজ করতে পারি সেটা নিয়ে মূলত দেখা। আমরা সরাসরি কোডে চলে যাই, হ্যাঁ, তারপরে কোড থেকে বোঝাবো। সেভেন্টিন, দেখেন, দেখেন, ক্রিয়েট ফার্স্ট এমএলপি ইন কেরাস মাল্টি লেয়ার পারসেপ্ট্রন। আমরা কিভাবে এমএলপি কাজ করে ফিগার দিয়ে বুঝিয়েছি, আজকে কোড দিয়ে বোঝাবো এবং ইমপ্লিমেন্ট করবো। দেখেন, রিড সিএসভি, আমরা ডেটা সেটটাকে লোড করার জন্য রিড সিএসভি ইউজ করব। এরপরে সিকোয়েন্সিয়াল। সিকোয়েন্সিয়ালটা কি? আমরা যে মডেলকে ডিফাইন করব, যে হিডেন লেয়ার থাকবে, হিডেন লেয়ারে কতগুলো নোড থাকবে, হিডেন লেয়ার কটা থাকবে, প্রত্যেকটাই কটা নোড থাকবে, আউটপুট লেয়ারে কতগুলো নোড থাকবে, আমরা কটা লেয়ার করব, তো একটার পর একটা সাজাইতে হবে। সেটা এই সিকোয়েন্সিয়াল মেথড দিয়ে, সেটার জন্য সিকোয়েন্সিয়াল। ডেন্স, আমরা প্রত্যেকটা লেয়ারের মধ্যেকার প্রপার্টিজ ডিফাইন করার জন্য ডেন্স ইউজ করি। আমরা দেখি ভেতরে, দেখলে বুঝতে পারবো, একটু মাথায় রাখেন, এই দুটো সম্পূর্ণ নতুন। সিকোয়েন্সিয়াল দিয়ে আমরা একটা একটা করে লেয়ার অ্যাড করতে পারি, সাজাইতে পারি। যেমন দেখেন এখানে হচ্ছে কি হয়, আমাদের প্রথমে ধরেন একটা ইনপুট লেয়ার, তারপরে একটা হিডেন লেয়ার, তারপরে হিডেন 2, হিডেন 3, হিডেন 4, আউটপুট, এভাবে তো লেয়ার গুলো সাজানো থাকে। তো এই সিকোয়েন্সিয়াল দিয়ে আমরা কিন্তু একটার পর একটা লেয়ার সাজাই, স্ট্যাক করে সাজাই, একটার পর একটা, একটার পর একটা সাজানো থাকে। এটা হলো সিকোয়েন্সিয়ালের কাজ। ডেন্সের কাজ কি? ডেন্সের কাজ হলো, ধরেন যে এখানে একটা লেয়ার আমরা ডিফাইন করলাম, এই লেয়ারের আসলে ভেতরে কতগুলা নোড থাকবে, কিভাবে কাজ করবে, সেগুলো আমরা ডিফাইন করি এই ডেন্স দিয়ে প্রত্যেকটা। ঠিক আছে, সেটা আমরা দেখবো ডিটেলস। এরপরে দেখেন আমরা ডেটা সেটটাকে লোড করছি, এই যে ফাইল নেম পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট, এবং এখানে নেম দিয়ে আমরা হচ্ছে আমাদের যে 8টা ইনপুট সেইটা এবং একটা আউটপুট সেটা ডিফাইন করছি।
এবং এখানে যে ভ্যালু সেই ভ্যালুগুলো আমরা নিলাম, এবং এখানে হচ্ছে এই যে ইনপুট প্রথম আপটা এবং এটা output। আমরা তো এটা জানি, এখানে তো নতুন কিছু বলার নাই, এগুলো সব পুরাতন জিনিস। এখন শুরু হবে যে অংশটা, এটা খেয়াল করেন। আমরা কি বললাম প্রথমে? চারটা স্টেপ। প্রথমে কি? ডিফাইন করা। ডিফাইন মানে কি? মডেল আর্কিটেকচার তৈরি করা, এটাকে ক্রিয়েটও বলা হয়, ক্রিয়েট অথবা ডিফাইন করা। তারপরে বললাম কম্পাইল করা, তারপরে বললাম ফিট করা বা লার্ন করা, তারপরে ইভ্যালুয়েট করা। এই চারটে স্টেপ দেখলাম কিন্তু এর আগে, সেটা এখানে বলা আছে। দেখেন, প্রথমে আমরা এখানে মডেলটাকে ডিফাইন করব। কটা লেয়ার থাকবে? এখানে দেখেন, প্রথমে আমাদের চিন্তা করতে হবে, প্রবলেম দেখে যে আমরা কটা লেয়ার করব। আমাদের পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট যেটা ছিল, ওইটাও একটু বের করি, তাহলে কাজ করতে সুবিধা হবে। ডেটা সেট, এটা হলো পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট। এই ডেটা সেটের এই যে 8টা ইনপুট আর একটা আউটপুট, এটার জন্য আমরা কয়টা লেয়ার নিব সেটা আমাদেরকে ঠিক করতে হবে। এখানে বই যেটা বলা আছে, কটা লেয়ার নেওয়া আছে দেখেন, এইরকম একটা মডেল ডেভেলপের কথা বলা আছে। এরকম মডেল মানে ভিজিবল লেয়ার মানে কিন্তু ইনপুট লেয়ার, ভিজিবল লেয়ার মানে কিন্তু ইনপুট লেয়ার। এটার আসলে কোনো কাজ নাই। ইনপুট লেয়ারের কোনো কাজ ছিল, গতদিন বলছিলাম। ইনপুট লেয়ারের কাজ হলো ইনপুট গুলাকে নিয়ে হিডেন লেয়ারে থ্রো করা। এখানে হিডেন লেয়ার দুইটা, আউটপুট লেয়ার একটা, মানে এখানে লেয়ার কতগুলা হচ্ছে দেখেন তো। এখানে যদি আমরা এটাকে সাজাই, স্ট্রাকচারটা এভাবে দাঁড় করানো হচ্ছে। ইনপুট লেয়ারে 8টা নোড, এরকম 8টা নোড ইনপুট লেয়ারে। হিডেন লেয়ার, এটা প্রথম হিডেন লেয়ার। হিডেন লেয়ারে 12টা নোড, মানে এখানে হচ্ছে 12টা। ঠিক আছে, এভাবে কিন্তু 12টা নোড পড়বে। ঠিক আছে, এখানে 12টা। এখানে যদি আমরা ডট ডট দিই, এখানে নোড কিন্তু হলো 12টা। এখানে হলো এটা 8টা, আর এখানে হচ্ছে 12টা নোড। এটা ফার্স্ট হিডেন লেয়ার। এটা হলো হিডেন লেয়ার 2। এখানে 8টা নোড, আমরা ডট ডট দিলাম, হ্যাঁ। এটা কিন্তু 8টা। আউটপুট লেয়ারে যেহেতু বাইনারি ক্লাসিফিকেশন, একটা নোড, একটা। কি বোঝা গেল দেখেন তো? এইটা তাহলে হচ্ছে ইনপুট লেয়ার, এটা হলো ইনপুট লেয়ার। এটা হলো হিডেন লেয়ার 1, এটা হচ্ছে হিডেন লেয়ার 2, আর এটা হচ্ছে আউটপুট লেয়ার। আর এগুলো হচ্ছে তার নোড সংখ্যা। যেহেতু এটা ফুললি কানেক্টেড লেয়ার, সেহেতু সবাই সবার সাথে কানেক্টেড। এভাবে কিন্তু চলবে, তাই না? এভাবে সবগুলো এভাবে চলবে, এটার সাথেও সবগুলো। এই তো, তারপরে এটা থেকে আবার এখানে কিন্তু সবগুলো আছে। এভাবে সবগুলো চলবে এবং এখান থেকে একটা আউটপুট বের হবে। এই তো, এভাবেই নোডগুলো কানেক্টেড হয়ে থাকে। ঠিক আছে, আমরা যদি আরেকটু ডিটেলস দেখতে যাই, দেখেন এমএলপি, আমরা একটা ইমেজ যদি বের করি, উম, এটার সাথে মিলবে, এটার সাথে মিলবে। আমরা যদি এটাকে করতে যাই, এই যে এখানে দেখেন, এটার সাথে যদি মেলাতে যাই, দেখেন কিছুটা মডিফিকেশন হবে। ইনপুট লেয়ারে নোড হচ্ছে 8টা, হিডেন লেয়ারের নোড 12টা, প্রথম হিডেন লেয়ার। সেকেন্ড হিডেন লেয়ারের নোড হচ্ছে 8টা, আউটপুট লেয়ারের নোড একটা। এখান থেকে যদি এটা এই- এইভাবে হবে। বোঝা গেল? আমার মনে হয় স্ট্রাকচার বুঝতে পেরেছেন। এইটা আমরা এইখানে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে চাই, ডিফাইন করতে চাই। এইটা কি বুঝতে পেরেছেন? এই ফিগারটা ক্লিয়ার তো নাকি?
একটু কথা বলেন, নাহলে আমি বুঝতে পারবো না। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এইটা আমরা কিভাবে এখন ডিফাইন করব? এটা তো আমাদের চিন্তা, আমরা এটা করব। দেখেন, এটা করার জন্য প্রথমেই এই যে সিকোয়েন্সিয়াল মেথডটাকে ইউজ করতে হবে। মডেল সমান সমান সিকোয়েন্সিয়াল, মানে মডেলের স্ট্রাকচার ডেভেলপ করা। এটা হলো সেই সিকোয়েন্সিয়াল। সিকোয়েন্সিয়াল মানে কি? কয়টা লেয়ার করব সেটা ঠিক করা। এই যে দেখেন, আমরা ইনপুট লেয়ার তো কোনো কাজের না, অতএব ইনপুট লেয়ার এখানে আসবে না। আমাদের চারটা লেয়ার, তাই না? দেখলাম একটা ইনপুট। আমরা এখানে কি দেখলাম? একটা হচ্ছে ইনপুট লেয়ার, এভাবে দেখলাম। তারপরে আরেকটা দেখলাম হচ্ছে হিডেন লেয়ার ওয়ান, আর একটা হচ্ছে হিডেন লেয়ার টু, আর একটা হচ্ছে আউটপুট লেয়ার। এই তো, এভাবেই তো। তাহলে দেখেন, এখানে ইনপুট লেয়ারের আসলে কোনো কাজ নাই। এটার কোনো কাজ নাই, যেহেতু এটা আসলে কোনো কিছুর মধ্যেই পড়বে না। তাহলে তিনটা লেয়ার, হিডেন লেয়ার ওয়ান, হিডেন লেয়ার টু, আউটপুট লেয়ার, তিনটা অ্যাক্টিভ লেয়ার। এই যে সিকোয়েন্সিয়ালের মধ্যে মডেল, আমরা তিনবার অ্যাড ইউজ করব। মডেল অ্যাড, মডেল অ্যাড, মডেল অ্যাড। মানে সিকোয়েন্সিয়াল হচ্ছে কার পরে কোনটা সাজানো থাকবে সেটা লেখা। এই যে এইটা হিডেন ওয়ান এর জন্য, এটা হিডেন টু এর জন্য, এটা হলো আউটপুটের জন্য। ঠিক আছে? এখন তিনটা তো, এখন এই তিনটা লেয়ারের মধ্যে কোনটাই কি থাকবে, যেমন এই হিডেন ওয়ান এর মধ্যে কি থাকবে সেটা ডিফাইন করা আছে এই যে ডেন্স এর মধ্যে। দেখেন এই যে লেখা আছে ডেন্স, এটা আরেকটা ফাংশন। এই ডেন্সটা এখানে এই যে আসছে ডেন্স। ডেন্সের মধ্যে আপনার নোট কটা থাকবে, আপনি কোন অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করবেন। যেমন এখানে যেটা বলছিলাম যে আপনার এই যে নোট, এই নোট গুলাতে, এই লেয়ারে ধরেন ফার্স্ট হিডেন লেয়ারে নাম্বার অফ নোট কতগুলা থাকবে, এবং প্রত্যেকটা নোডের মধ্যে আপনি কোন আহ, আপনি হচ্ছে থ্রেশহোল্ডিং ফাংশন ইউজ করবেন। থ্রেশহোল্ডিং ফাংশন অনেক ধরনের আছে, লিনিয়ার, নন লিনিয়ার, আরো অনেক ধরনের আছে, আমরা দেখবো। সেগুলোর মধ্যে আপনি কোনটা ইউজ করবেন সেটা আপনাকে বলতে হবে। এই কাজগুলা করে ডেন্স। সিকোয়েন্সিয়াল হচ্ছে কটা লেয়ার করবেন সেটা সিরিয়ালি বলে দিবেন, আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে কি কি থাকবে সেটা ডেন্স দিয়ে আমরা ডিফাইন করব। দেখেন এখানে, ও সরি, এই যে ডেন্সের মধ্যে 12টা কি? 12 মানে হচ্ছে এই যে আমরা বললাম যে আমাদের নোড হচ্ছে হিডেন লেয়ারে 12টা, প্রথম হিডেন লেয়ারে। তাহলে আমরা তো কাজ করছি এটা প্রথম হিডেনের জন্য। প্রথম হিডেনের জন্য নোড কটা? 12টা, এখানে লিখলাম 12টা। ইনপুট ডাইমেনশন পরে দেখছি। আচ্ছা বলে দিই, ইনপুট ডাইমেনশন হচ্ছে 8। 8 মানে ইনপুট লেয়ার থেকে হিডেন লেয়ারে কয়টা নোড যাবে। ইনপুট লেয়ারের নোড 8টা না, এটা এখানে ডাইমেনশনটা আপনাকে দিতে হবে। এটাই কাজ, আর কোনো কাজ নাই ইনপুট লেয়ারের। এটা কেন দিতে হচ্ছে? ইনপুট লেয়ারের কয়টা নোড সেটা জাস্ট ডিফাইন করা। তো ইনপুট লেয়ারে তো আমাদের ফিচার 8টা, আমাদের এখানে, এখানে কিন্তু 8টাই হবে, গতদিন বলেছি যে ফিচার যতগুলা, ইনপুট লেয়ারে নোড সংখ্যা ততগুলা। এখানে 8টা যেহেতু ফিচার আছে ইনপুটে, ইনপুট লেয়ারে নোড হবে 8টা। এখানে ইনপুট ডাইমেনশন মানে 8 ডাইমেনশনাল ইনপুট। ঠিক আছে? শুধু এই প্রথম যে হিডেন লেয়ার সেখানে এটা থাকবে, অন্য কোথাও থাকবে না। এটা ইনপুট লেয়ারের সাথে হিডেনের কানেক্টিভিটির জন্য। ইনপুট ডাইমেনশন 8। 12 হচ্ছে হিডেন ওয়ানের নোড। অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশন মানে হচ্ছে আমাদের এই নোড গুলাতে আসলে থ্রেশহোল্ডিং ফাংশন কি কি ইউজ করব সেটা। এখন অ্যাক্টিভেশন ফাংশন কত ধরনের হতে পারে সেটা একটু আপনাদেরকে দেখাই। যেগুলো পপুলার অ্যাক্টিভেশন ফাংশন।
একসাথে চাচ্ছি সবগুলা। সুন্দর ইয়ে দেওয়া আছে, কিভাবে কাজ করে এগুলো সব দেখাচ্ছে। হুম, ভালো। এই যে কিভাবে কাজ করে আমি যেটা কতদিন বললাম সবগুলো সুন্দর করে দেখাচ্ছে। অ্যাক্টিভেশন ফাংশন একটু দেখি কি আছে। এক লাইনে দেখতে চাচ্ছি, এখানে এক লাইনে দেওয়া নেই। এই ইমেজটা বড় করা যায় না? একটু থামে, পুরো স্লো হলে কি করে হবে? এই যে এখানে দেওয়া আছে একটা, কিন্তু এটা সুন্দর ফিগার পাওয়া যাবে, এত ঝামেলা হচ্ছে কেন বের করতে? এই যে এটাতে হয়ে যাবে আমাদের কাজ। এটা দেখেন, অ্যাক্টিভেশন ফাংশন। এখানে দেখেন, অ্যাক্টিভেশন মানে কি? আমরা কিন্তু হচ্ছে ওই যে স্টেপ ফাংশন ইউজ করেছিলাম কতদিন, স্টেপ ফাংশন ইউজ করেছিলাম। এখানে পপুলার অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে আমরা স্টেপ ফাংশন কি ছিল? স্টেপ ফাংশন যেটা ছিল যে এরকম ছিল, তাই না? আমরা হচ্ছে থ্রেশহোল্ডের উপরে গেলে আউটপুট হচ্ছে 1, আর থ্রেশহোল্ডের নিচে থাকলে আউটপুট 0। এটা হচ্ছে থ্রেশহোল্ড, এই তো, নাকি? এটা হচ্ছে থ্রেশহোল্ড, থ্রেশহোল্ডের নিচে গেলে একটা, উপরে গেলে আরেকটা, এই তো। এটা ছিল আমাদের ওইখানে আমরা ইউজ করেছিলাম। এটাকে লিনিয়ার থ্রেশহোল্ড বলা হয়। এটা এটা আসলে স্টেপ ফাংশন বলা হয় সরাসরি। আপনি এটাকে স্টেপ ফাংশন বলতে পারেন, যে একটা লেভেল মানে স্টেপ আপ স্টেপ ডাউন, এই জন্য এটা স্টেপ ফাংশন বলা হয়। এখানে যেমন এই যে সিগময়েডাল থ্রেশহোল্ডিং ফাংশন, এটা নিয়েও আপনাদেরকে বলেছিলাম। এটা দেখেন, এটা হচ্ছে আসলে কিরকম হয়। এটা যে এরকম, মানে এইটার মাঝের অংশটা কিন্তু লিনিয়ার এর মতো আপ ডাউন করতে পারে। এই যে এই অংশটা, এটা আমাদের প্যারামিটার চেঞ্জ করলে, এটা আপনি ইচ্ছা করলে এরকম করে ফেলতে পারেন প্যারামিটার উপরে বেস করে। আবার যদি মনে করেন আমি বেশি লুজ করব, এরকম হয়ে যেতে পারে। এটা প্যারামিটারের উপর ডিপেন্ড করছে, যে ই টু দি পাওয়ার এক্স এর উপরে ডিপেন্ড করে এটা। আরেকটা আছে, এটা খুবই চলে, সেটা হচ্ছে রেলু। রেলুটা কি করে? রেলু হচ্ছে জিরোর নিচে কিছু থাকলে, সব নেগেটিভ কিছু থাকলে সব জিরো, আর উপরের দিকে হচ্ছে যে লিনিয়ারলি কাজ করে। মানে নেগেটিভ যদি কিছু থাকে ইনপুট, সবগুলো হয়ে যাবে জিরো, আর উপরের দিকে গেলে সেগুলো হচ্ছে এই যে লিনিয়ারলি কাজ করবে। এরকম এখানে যে ট্যান্থ আছে, ট্যান্থ হচ্ছে এইটা নিচের দিকেও কাজ করে। তারপরে লিকি রেলু কিছুটা নিচের দিকে আছে, এই যে দেখলে মোটামুটি চলে। এটা কি বুঝাইতে পারলাম আমি আমাদের? এটা স্টেপ ফাংশন, যেমন ওই যে 0.5 এর উপরে গেলে 1 হচ্ছিল আর 0 হচ্ছিল, এটা খুবই সিম্পল, এটাতে কাজ করাটা কঠিন। তো আমরা যদি এটাকে লিনিয়ারলি চিন্তা করি, তাহলে কিন্তু স্টেপ ফাংশনটা এরকম হইতে পারে, যে এখানে আপনার ইনপুট যা হবে থ্রেশহোল্ড জন্য, তা কিন্তু ততটা এই যে লিনিয়ারলি কাজ করবে। মানে এখানে থ্রেশহোল্ডিং ফাংশনটা কিভাবে ক্যালকুলেট হবে সেটা দেখাচ্ছে। যেমন এইটা হলো স্টেপ ফাংশন, এটা সাধারণত মাল্টিলেয়ার ইউজ করা হয় না। এটা হচ্ছে লিনিয়ার থ্রেশহোল্ডিং ফাংশন। এইটা হলো সিগময়েড। সিগময়েডের স্পেশালিটা কি আরেকটু বলি। এই যে এইটা দেখেন সিগময়েড।
সিগময়েড থ্রেশহোল্ডিং ফাংশনের কনসেপ্টে হচ্ছে এই যে এটা এরকম। এটা কিন্তু আমাদের এরকম ভাবে যে লিনিয়ার ছিল, লিনিয়ারলি আপ হইতো ডাউন হইতো সেটা না, মানে এটা স্টেপ আপ হইতো ডাউন হইতো সেটা না। এটা এই এই অংশটুকু কিন্তু আপনি স্ট্রেচই করতে পারেন। এটা এই যে ই টু দি পাওয়ার মাইনাস এখানে একটা ভ্যালু থাকে কে, ওইটাকে আপনি যদি চেঞ্জ করেন তাহলে এটা কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা আমরা স্ট্রেচ করতে পারি। এটা এটা হলো সিগময়েডাল ফাংশন। তার মানে এখানে শুধুমাত্র ওয়ান আর জিরো ভ্যালু আসবে তা কিন্তু না, এখানে ভ্যালুর ভেরিয়েশন ঘটবে। ঠিক আছে, এটা হলো সিগময়েডাল। আপনি যদি ইয়ের দিকে যান, রেলুর দিকে যান, রেলুর বিষয়টা একটু আলাদা। রেলুর বিষয় হচ্ছে যে আপনার এই যে এটা রেলু, রেলু হচ্ছে নেগেটিভ কোনো যদি ভ্যালু থাকে সব জিরো হয়ে যাবে, যেমন বোঝা যাচ্ছে। নেগেটিভ ভ্যালু মানে এই যে জিরো। আর এই দিকে পজিটিভ যা ভ্যালু থাকবে এই অংশ লিনিয়ার। এটা রেলু, এটা খুব পপুলার। এই সিগময়েড আর রেলু এই দুটাই বেশি চলে, আপাতত এই দুটাই জানেন। তাছাড়া কিন্তু এরকম আরো অ্যাক্টিভেশন ফাংশন আছে, আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। ঠিক আছে, আমি রেলুটা আর সিগময়েডটা দেখালাম, আর গতদিন তো আপনাদেরকে ওটা দেখিয়েছি যেটা ছিল। ঠিক আছে, এটা কি, এটা নিয়ে কোনো কোয়েরি আছে আপনাদের? কোনো কোয়েরি থাকলে বলেন। স্যার সিগময়েড ফাংশনটা এটা কি স্যার নন লিনিয়ার? অবশ্যই নন লিনিয়ার। আচ্ছা স্যার। আচ্ছা, এরপরে দেখেন কি হচ্ছে। আমরা এই জায়গায় ছিলাম, এখানে দেখেন তাহলে কি হলো। আমাদের হিডেন লেয়ার যেটা ওয়ান, সেটাতে আমরা মানে ইনপুট থেকে হিডেন লেয়ারে নোড যাচ্ছে কটা, 12টা, 8টা। ইনপুট ডাইমেনশন 8, হিডেন লেয়ারে নোড হচ্ছে 12টা। অ্যাক্টিভেশন মানে স্টেপ ফাংশন হচ্ছে রেলু। এটা পঞ্চাশ হিডেন। যাবে ঘুমা ঘুমা ঘুমা। হ্যাঁ এগুলো অফ করেন প্লিজ। মাহমুদ ভাই, ফাইভ প্রশ্ন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনতে স্যার, পাচ্ছেন শোনা আমাকে? যাচ্ছে। জি হ্যাঁ, এই লাইনটা কি বুঝছেন সেটা আগে বলেন তো। একটা লাইন, এই লাইনটা কি বুঝছেন কি হলো এখানে? বুঝেছেন কি, একটু আগে ক্লিয়ার করেন। দেখেন এখানে ইনপুট লেয়ারে কতগুলা নোড থাকবে, যতগুলা ডাইমেনশন ততগুলা নোড, তাই তো? ঠিক জি আছে, স্যার। তাহলে 8টা ইনপুট। আমাদের পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস যেটা, সেটা 8টা ইনপুট ফিচার ছিল, এখানে নোড হলো 8টা। তাহলে এই 8টা কোথায় বসছে? এই যে প্রথম যে হিডেন লেয়ার, প্রথম হিডেন লেয়ারে এই টার্মটা থাকবে, ও তত অন্য কোথাও থাকবে না। ইনপুট ডাইমেনশন 8। ঠিক আছে, আর হিডেন লেয়ারে নোড কটা, মানে আপনার ইনপুট লেয়ারে তো প্রথমে তো ইনপুট লেয়ার, এই লেয়ারে নোড থাকবে 8টা, যেটা 8টা ফিচার ক্যারি করবে। এটা হলো ইনপুট লেয়ার। আর হিডেন ওয়ান যেটা, হিডেন ওয়ানে আপনার হচ্ছে নোড থাকবে 12টা। এটা হলো সেটা। কিন্তু এটা যে এর সাথে কানেক্টেড থাকবে কটা নোডের সাথে,
সেটার জন্য আসলে লাগবে যে ইনপুট ডাইমেনশন এটা। আর এই অ্যাক্টিভেশন ফাংশন এটা কোথায়কার? এই হিডেন লেয়ারের এই সব নোডগুলাই অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে রেলু, এই সব নোডগুলাই। এবার কি ক্লিয়ার? ঠিক আছে, কথা বলেন, জি স্যার। নাহলে কথা না বলে তো আমি বুঝতে পারবো আর না যে। এখানে হলো আমাদের ইনপুট যতগুলা ইনপুট ডাইমেনশন হলো 8, মানে ফিচার যতগুলা। ইয়েস, কিন্তু হ্যাঁ, স্যার আমরা 12 আসলে কিভাবে বুঝবো যে এখানে 12 হবে না কত হবে, মানে আমাদের যদি ফিচার কম বেশি হয় এইটা তখন? এটা আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা। এইটা আপনি কোনো সময় 8টা দিয়ে দেখবেন, কোনো সময় 20টা দিয়ে দেখবেন, কোনো সময় 12টা দিয়ে দেখবেন, কোনো সময় 2টা দিয়ে দেখবেন। এটা আপনি ভ্যারি করতে পারেন। হিডেন লেয়ারের নাম্বার অফ নোড আপনি ভ্যারি করতেই পারেন, কিছু যায় আসে না। স্যার কিন্তু এটা ইনপুট কি লেয়ারের নোড ভ্যারি করা যাবে না। স্যার হ্যাঁ এটা কি বলেন। ডাইমেনশন বাড়ার সাথে সাথে কি আমরা হচ্ছে এই না, লেয়ারটা বাড়াবো? এই হিডেন লেয়ার নাম জি স্যার। নোড, না এটা বলা যাবে না। একটু ওয়েট করেন। হিডেন লেয়ারে নোড সংখ্যা কত হবে এটা বলা খুব কঠিন। এটা ডিপেন্ড করছে আপনার অ্যালগোরিদমের কমপ্লেক্সিটির উপরে, মানে সরি, আপনার ডেটা সেটের কমপ্লেক্সিটির উপরে। অনেক সময় ডেটা সেট ছোট থাকলেও অনেক কমপ্লেক্স হয়, ডেটা সেট বড় হলেও অনেক ক্ষেত্রে সহজ হয়। তো হিডেন লেয়ারে কতগুলা হিডেন লেয়ার হবে, হিডেন লেয়ারে কতগুলা নোড হবে, এটা আপনাকে টিউন করে করে দেখতে হবে, এটা বলা যাবে না। কিন্তু ইনপুট লেয়ারে নোড কটা সেটা আপনি ডাইমেনশন ঠিক করে দেবেন, এটা ফিক্সড। ঠিক আছে, এখানে 12 যেটা দিলাম এটা ভ্যারি হতে পারে, আমি দেখাচ্ছি। আপাতত চিন্তা করেন 12 দিলাম এখানে, ওকে। আর অ্যাক্টিভেশন ফাংশন, এই নোডগুলোর অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে রেলু। এটা ক্লিয়ার তো নাকি? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে দেখেন এটার কি হবে। এরপরে কি আরেকটা নোড লেয়ার আমরা নিচ্ছি হিডেন, এইটার নোড সংখ্যা কত? 8। এখন বলতে পারেন 8 কিভাবে দিলেন? এটা এমনি দেওয়া হয়েছে, এটা এমনি দেওয়া হয়েছে, আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। এখানকার দেওয়া আছে, আমরা দিচ্ছি। আপনি 12 হবে না 10 হবে না এখানকার 8 হবে, এটা আপনার উপরে ডিপেন্ড করছে, আপনি টেস্ট করে করে দেখতে হবে, এটা ফিক্সড না। কিন্তু ইনপুট লেয়ারটা ফিক্সড। এখন তাহলে এটার সাথে দিয়ে হবে, তাই তো? এখানকার অ্যাক্টিভেশন ফাংশনও কিন্তু রেলু। এখানকার হিডেন টু এর নোডের প্রত্যেকটা অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে রেলু। এরপরে হচ্ছে আউটপুট নোড। আউটপুট নোড কটা? একটা। আউটপুট নোড একটা, ঠিক আছে, এই যে একটা। এবং এখানে অ্যাক্টিভেশন ফাংশন কি? ডেন্স, সরি, অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে সিগময়েড, সরি, এখানকার সিগময়েড। তাহলে আমাদের কি হলো? এই 3টা লেয়ার তৈরি হয়ে গেল। দেখেন এই 2টা দেওয়া হয়েছে রেলু, এখানে সিগময়েড। এখন বলতে পারেন যে স্যার এখানে রেলু কেন দিল, এখানে সিগময়েড কেন দিল? এটা আপনি ভ্যারি করতে পারেন, এখানেও সিগময়েড দিতে পারেন, এখানেও রেলু দিতে পারেন, কিছু যায় আসে না। টেস্ট করে করে দেখতে হবে, এটা বলা যাবে না। প্যারামিটার টিউন করে করে দেখতে হবে এগুলা। আমি কি বুঝাতে পারলাম? আপনার নিউরাল নেটওয়ার্কের স্ট্রাকচার পুরাটা আপনার হাতে, আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। এই চেঞ্জ করে করে আপনি মডেল ভালো ডেভেলপ করতে পারেন। তাহলে এখানে ফিক্সড কি হলো? ইনপুট লেয়ারের নাম্বার অফ নোড 8টা, এটা ফিক্সড, এখানে চেঞ্জ করা যাবে না, যেহেতু ফিচার 8টা। যেহেতু বাইনারি ক্লাসিফিকেশন, আউটপুটের নোড একটা, এটা ফিক্সড। কিন্তু হিডেন লেয়ার কটা হবে, হিডেন লেয়ারের নোড কটা হবে, দিস ইজ ভেরিয়েবল এন্ড ডিপেন্ডস অন ইউ। এবং আপনি টিউন করে সেটা যেটা ভালো হয় সেটা রাখবেন। এবং এখানে যে অ্যাক্টিভেশন ফাংশন গুলা, কোথাও রেল ইউজ করা হচ্ছে, কোথাও সিগময়েড ইউজ করা হচ্ছে, এটা আপনার বিষয়। এটা আপনি এখানেও সিগময়েড ইউজ করতে পারেন, এখানেও রেল ইউজ করতে পারেন, যেখানে আউটপুট ভালো আসবে আপনি ইউজ করবেন। এই পর্যন্ত মডেল ডিফাইনে কোনো সমস্যা থাকলে আমাকে বলেন। আছে? বুঝছেন তো নাকি? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে আসেন কম্পাইল মডেল। এখানে তো আর্কিটেকচার তৈরি করে আর্কিটেকচার বসিয়ে দিলাম। মডেল কম্পাইল মানে হচ্ছে প্যারামিটার সেট করা। কি কি প্যারামিটার? আরো প্যারামিটার আছে, এখানে কয়েকটা দেওয়া হচ্ছে। লস, লস মানে কি বলেন তো? মনে আছে কালকে বলেছিলাম যে আউটপুট লেয়ার থেকে যেটা বের হলো, যেটা অ্যাকচুয়াল আউটপুট আর যেটা ডিজায়ার্ড আউটপুট, সেটার মধ্যেকার ডিফারেন্সটা হচ্ছে লস। এখানে দেখেন, ধরেন এটা একটা ফিচার, এই ফিচারটা যখন আমরা ইনপুট দিব, এটা হলো তার আউটপুট।
তাই তো? এই ইনপুট ফিচারটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে তার আউটপুট। এটা হলো ডিজায়ার্ড। আর আপনি যখন এটা ক্যালকুলেট করে বের করবেন, আর একটা হবে অ্যাকচুয়াল। ওই যে আগে যেভাবে দেখাচ্ছিলাম, এটা ডিজায়ার্ড আর ওটা অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল থেকে ডিজায়ার্ড বের করলে কি হয়? বিয়োগ করলে ইরর হবে। সেই ইররটা আপনি কোন মেথডে ক্যালকুলেট করবেন, এইটা হচ্ছে সেই মেথডের নাম। যদি বাইনারি ক্লাসিফিকেশন হয়, তাহলে আমরা বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করব। যদি মাল্টিলেয়ার ক্লাসিফিকেশন হয়, তাহলে এখানে ক্যাটাগরিক্যাল ক্লাস এন্ট্রপি ইউজ করতে হবে। বুঝা গেল? এটা যেহেতু বাইনারি ক্লাসিফিকেশন, আমরা এখানে বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করব ইরর ক্যালকুলেশনের জন্য। লস মানে ইরর। ডিজায়ার থেকে অ্যাকচুয়াল বিয়োগ করলে যেটা হয় ইরর, এটার আরেক নাম লস। এটা কি বোঝা গেল? অপটিমাইজার। অপটিমাইজারটা কি? অপটিমাইজার হচ্ছে, আচ্ছা ওই যে আপনাদের একটা সিঙ্গেল নোডের জন্য আমরা যখন একটা নোডের উপরে কাজ করছিলাম, মনে আছে আপনাদের? একটা নোডের উপরে কাজ করছিলাম, আমরা ওয়েট গুলা, এখানকার একটা ওয়েট ছিল, একটা আউটপুট ছিল, আর এখানে ইনপুট ছিল, তাই না? তো ইনপুট তো ফিক্সড, আউটপুটও ফিক্সড, ওয়েট গুলা কিন্তু অ্যাডাপ্ট হচ্ছিল। তো দেখেন, ওয়েট গুলা যে অ্যাডাপ্ট হচ্ছে, আমরা যদি একটা ইরোরের গ্রাফ তৈরি করি, তাহলে ইরোর কিন্তু আস্তে আস্তে উপর থেকে কিন্তু নিচের দিকে নামবে, তাই না? ইরোর কমবে, কমতে কমতে একটা নির্দিষ্ট জায়গায় এসে থামবে। আমরা তখন বলবো যে অ্যাডাপ্ট হয়ে গেছে। এটা হলো আমাদের ডিজায়ার টার্গেট, তাই তো? এটা হলো ইরোরের গ্রাফ। তো এখানে কোন অ্যালগোরিদমটা আপনি ইউজ করছেন এই অ্যাডাপ্টেশনের জন্য? আমরা কিন্তু সিঙ্গেল লেয়ারে একটা অ্যালগোরিদম ইউজ করেছিলাম অ্যাডাপ্টেশনের জন্য, মনে আছে? যে যদি ওয়েট ইকুয়াল থাকে, তাহলে পরের বার ওয়েট হবে সেম। যদি এমন হয় যে বাড়ছে, মানে আপনার বেড়ে গেছে ডিজায়ার অ্যাকচুয়াল ডিজায়ার্ডের থেকে, তাহলে কমবে। আর যদি কমে যায় তাহলে বাড়বে। এটা তো একটা অ্যালগোরিদম ছিল সিঙ্গেল লেয়ারের জন্য। মাল্টি লেয়ারের জন্য কিন্তু অ্যালগোরিদম ছিল 15টা স্টেপস এর, তাই তো? 15টা স্টেপস এর অ্যালগোরিদম ছিল। সেই অ্যালগোরিদম হচ্ছে আমরা কালকে স্কিপ করেছি, ওটা দেখা আসলে মুশকিল, আপনাদের এখানে করাটা মুশকিল, আমি ফিগার দিয়ে বুঝিয়েছি। ওটাও কিন্তু একটা অ্যালগোরিদম। তো ওইরকম অপটিমাইজ করার জন্য আসলে অ্যালগোরিদম কি? এখানে অনেকগুলো অ্যালগোরিদম আছে আমাদের কেরাসের এই কম্পাইল মেথডের মধ্যে। অ্যাডামটা খুবই পপুলার, এই জন্য অ্যাডাম ইউজ করা হয়। অ্যাডামের কাজই হচ্ছে আপনার সলিউশন খুঁজে বের করা, ইরর কোথায় সেটাকে খুঁজে বের করা। আমরা এটাকে দেখলাম, এটা সিঙ্গেল ডাইমেনশন। আপনি যদি মাল্টি ডাইমেনশনে দেখতে যান, আপনাদেরকে আমি দেখাই এটা। একটু অপটিমাইজার দেখা যাক পাওয়া যায় কি ফিগার। এটা দেখেন, এই ফিগারটা দেখেন, এখানে আসলে কি হয়, অপটিমাইজারের কাজ কি। আচ্ছা দেখেন, এটা কিন্তু 3D, ওটা আমি যেটা দেখালাম সেটা 2D। দেখেন তো, আসলে আপনি একটা সলিউশন খুঁজছেন, সলিউশন হচ্ছে সব থেকে নিচে যে অংশটা, সেটা কিন্তু আসলে সলিউশন, তাই না? তো আপনার এই, আপনি যখন সার্চ করবেন যে সব থেকে নিচে, আপনি কিন্তু জানেন না আসলে কোথায়। আপনি কিন্তু লুপ চালাচ্ছেন, ইরর কমাচ্ছেন আর নিচের দিকে যাচ্ছেন। ধরেন প্রথমে এটা ছিল, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, যেতে যেতে আসলে কিন্তু আপনাকে একেবারে নিচে যে সলিউশনটা, সেটা কিন্তু আপনার সলিউশন হবে। এগুলা কিন্তু আসলে পসিবল, যে যেটা হলো হিল অ্যান্ড ভ্যালিজ বলা হয়। আমাদের নিউরাল নেটওয়ার্কের কোর্স কিন্তু এটা পুরাটা না। আমাদের প্ল্যান আছে ডিপ লার্নিং এর কোর্স ছাড়বো খুব রিসেন্টলি, এখান থেকেই। ডিপ লার্নিং এর কোর্স ছাড়লে তখন কিন্তু একবারে নিউরাল নেটওয়ার্ক ডিটেলস বোঝানো হবে, প্রথম থেকে শুরু হবে নিউরাল নেটওয়ার্ক। তো তখন কিন্তু নিউরাল নেটওয়ার্কের ডিটেলস বোঝানো হবে। নিউরাল নেটওয়ার্ক কিন্তু আমরা ডিটেলস যাচ্ছি না, মোটামুটি বোঝানোর জন্য যেটা দরকার সেটা আমরা দেখছি। ওই জন্য কিন্তু পুরোটা দেখানো হয় নাই। তো যখন আমরা আসলে কোনো সলিউশন সার্চ করার চেষ্টা করি, তখন আমাদের সার্চ স্পেসের মধ্যে কোথাও হিল থাকে, কোথাও ভ্যালু থাকে, ভ্যালি থাকে। এখানে যেমন দেখেন, এটা হিল, এগুলো ভ্যালি।
তো আমাদের সলিউশন গুলা ভ্যালির মধ্যে আসলে যাচ্ছে, ঠিক আছে? এবং সলিউশন গুলো যত ইরোর কম পাবো তত তো ভালো, তাই না? ইরোর কমানোর চেষ্টা করবো আমরা যেন রেজাল্ট ভালো আসে। তো এখন কোন অ্যালগোরিদম এই কাজটা করবে? ইট ইজ কল অপটিমাইজার। ঠিক আছে, এখন অপটিমাইজার আসলে অনেক ধরনের হতে পারে এবং আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, আমরা ধীরে ধীরে দেখবো। এখানে অ্যাডামটা ইউজ করা হয়েছে। অ্যাডাম খুবই পপুলার একটা অপটিমাইজার। তাহলে আমরা লস ফাংশন ডিফাইন করলাম, অপটিমাইজার ডিফাইন করলাম, আর আমরা তো রেজাল্টটা কিসে নিব? সেটা অ্যাকুরেসিতে নিব। এইটা এইটা হচ্ছে কম্পাইল। কম্পাইল কিন্তু এখনো হয় নাই, শুধু প্যারামিটার সেট করলাম। লস ফাংশনের জন্য বাইনারি ক্রস এন্ট্রপি, বাইনারি ক্লাসিফিকেশনের জন্য লসটা ক্যালকুলেট করবে। অপটিমাইজার আমাদের সলিউশনের কাছে, লসের কাছে যাওয়ার জন্য যে অ্যালগোরিদম ইউজ করব সেটা অপটিমাইজার। লুপ চলবে কিভাবে সেটা ঠিক করে আসলে সে। আর ম্যাট্রিক্স আমরা অ্যাকুরেসিটা এভাবে মানে আমরা রেজাল্ট অ্যাকুরেসি চাই, মানে অ্যাকুরেসিতে দেখতে চাই, পার্সেন্টেজ এফিসিয়েন্সিতে দেখতে চাই, সেই জন্য এটা। এটা কি বোঝাতে পারলাম? আমরা প্রথমে দেখলাম ডিফাইন মডেল, তারপরে হচ্ছে আমরা যে এই স্ট্রাকচারের উপরে অ্যালগোরিদমটা চালাবো সেটার জন্য যে প্যারামিটার গুলো, সেই প্যারামিটার গুলো এখানে ডিফাইন করি। ঠিক আছে, কোনো কোয়েরি এটাতে? অপটিমাইজারটা তাহলে মানে লস কমানোর জন্য যে অ্যালগোরিদমটা ইউজ করতেছে সেটা। হ্যাঁ, বলতে পারেন। আমাদের লুপ যে চলবে কিভাবে, আমরা হচ্ছে সলিউশনের দিকে যাব লস কমিয়ে কমিয়ে, সেই অ্যালগোরিদমটা আসলে অপটিমাইজার। অপটিমাইজ কত থেকে অপটিমাইজার আসছে? অ্যাডাম, সেই অ্যালগোরিদম একটা। এরকম আরো অ্যালগোরিদম আছে, আমরা ধীরে ধীরে দেখবো। আর কোনো কোয়েরি? আমরা যেমন হচ্ছে একটা অ্যালগোরিদম করলাম না, একটা নিউরনের উপরে অ্যালগোরিদম চালালাম, ওটা অপটিমাইজার। ওইরকম একটা অপটিমাইজার এটা। কম্পাইল ঠিক আছে না, কোনো কোয়েরি আছে? আচ্ছা, এরপরে দেখেন ফিট দ্য মডেল। দিস ইজ লার্নিং। প্রথমে মডেল ডিফাইন করা, তারপরে কম্পাইল করা, মানে কি আমরা হলো প্যারামিটার গুলা দিয়ে দিলাম, অপটিমাইজার কি হবে, লস কি হবে, রেজাল্ট কিভাবে নিব, সেটা কোনো কাজ হয়নি, কিন্তু শুধু ডিফাইন করলাম এখানেও। এরপরে তবে ডিফাইন বলা যাবে না, এটাকে কম্পাইল বলে, ডিফাইন এটাকে বলে। আমরা এখানে ঠিকঠাক করলাম যে কি হবে, কোন মেথডে কাজটা করব। ফিট দা মডেল, এখানে লার্নিং। এখানে কিন্তু পুরো ডাটা দিয়েই লার্ন করা হচ্ছে, পুরো ডাটা দিয়েই লার্ন করা হচ্ছে। এখানে কিন্তু 2/3 দিয়ে লার্ন করা হয়েছে, 1/3 দিয়ে টেস্ট করা হচ্ছে, এরকম কিছু না, পুরোটা দিয়েই লার্ন করা হচ্ছে। তাহলে আমাদের পুরোটা লার্নিং, মানে এটা হচ্ছে ইনপুট, এই যে এক্স 8টা ফিচার, আর একটা হলো আউটপুট। পরে আমরা আসছি একটু পরে, এর পরের কোডটাই কিন্তু আমরা ভাগ করে করে দেখাবো। এটা প্রথম অ্যালগোরিদম, প্রথম আউটপুট কোড, তো ওই জন্য পুরোটা দিয়ে লার্ন করা হচ্ছে। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ইপোক, ইপোক মানে কত লুপ চলবে। দেখেন, আমি কিন্তু গতদিন আপনাদেরকে বলেছিলাম যে কত ইরোরে থামাবো, তাই না? যে একটা সার্টেন ইরোর আপনি দিবেন, তারপরে আপনি বলে দিবেন যে এই ইরোর পর্যন্ত আসলে তুমি ব্রেক করো। কিন্তু মাল্টি লেয়ারে সাধারণত ওটাও করা যায়, কিন্তু ওইটা করা হয় না। এখানে করা হয় যে কত লুপ পর্যন্ত চলবে। আপনি হয়তো বললেন যে ইরোর 0.01 হলে থামবা, এটা করার জন্য হয়তো 10,000 লুপ লাগবে, তাই তো? আপনি বললেন যে না, আমি ইরোর ঠিক করে দেব না। আপনি দুই ভাবেই করতে পারেন। আপনি ইরোর ঠিক করতে পারেন, তার জন্য যত লুপ চলবে চলবে। ইপক মানে লুপ, ইপক মানে লুপ। পুরো ডেটা সেট একবার যদি চলে তাহলে বলা হয় এক ইপক। এখানে আছে কটা? 1 থেকে 768টা ফিচার আছে, এই অবজারভেশন আছে। তাহলে প্রথমে এটাকে নিবে, তারপরে এটাকে নিবে, তারপরে এটাকে নিবে, তারপরে এটাকে নিবে, এইভাবে 1 থেকে 768 পর্যন্ত সবগুলা যদি একবার চলে তাহলে এক লুপ, মানে এক ইপোক। আপনি ইরোর দিয়েও করতে পারেন, ইপোক দিয়েও করতে পারেন, তবে ইপোক দিয়েই চলে, ইরোর চলে না। ঠিক আছে, কত ইপোক চলবে? এখানে বলছে 50 লুপ চালাও, মানে 50 ইপোক চালাও। ব্যাচ সাইজ আমি পরে বলছি, এখন বললে বুঝতে অসুবিধা হবে, কোড চালানোর পরে বলবো। ঠিক আছে, এটা থাকলো। তাহলে লার্ন হবে পুরো ডেটা সেট দিয়ে, 50 লুপ চলবে, মানে ইপোক 50। ওকে, ব্যাচ সাইজ পরে বলছি। এতটুকু কি বুঝতে পেরেছেন? কোনো কোয়েরি? না স্যার। এরপরে না স্যার। আমাদের, হ্যাঁ বলেন। আচ্ছা, জি স্যার, বুঝতে এর পারছি।
আচ্ছা, এরপরে ইভ্যালিউট বা টেস্ট। এই যে মডেল ডট ইভ্যালিউট, পুরাটা দিয়েই লার্ন করছি, পুরাটা দিয়েই টেস্ট করছি আমরা এখানে। ঠিক আছে, প্রথম তো, পরে চেঞ্জ করব। পুরাটা দিয়েই লার্ন করছি, পুরাটা দিয়েই টেস্ট করছি, এবং এই রেজাল্টের যে স্কোর, সেটা স্কোরের মধ্যে থাকছে। আমরা এটা কিন্তু দেখতে পারি যে কত হচ্ছে। 0-তে একটা রেজাল্ট দিবে, 1-এ একটা দিবে। আমরা যদি এটাকে রান করি, দেখেন আমাদের এখানে রেজাল্ট দিবে আমাদের হচ্ছে, দেখেন আমি রান করেই দেখাই আপনাদেরকে এটা। এই যে ইপোক চলছে, 50 বার চলবে। এটা হলো ফার্স্ট ইপোক, ফার্স্ট লুপের আউটপুট। এটা হলো সেকেন্ড লুপের আউটপুট। এটা হলো থার্ড লুপের আউটপুট, যে লেখা আছে 50-এর 1, 50-এর 2, 50-এর 3। এটা হলো ব্যাচ। ব্যাচ আমি পরে বলছি আপনাদের, হ্যাঁ, ব্যাচটা পরে। 50-এর 1, 50-এর 2, 50-এর 3, 50-এর 4, 50-এর 5, 50-এর 6, এভাবে 50 ইপোক চলেছে। এবং এই যে এইটা, এটা 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 করার সময় এটা করে, সে রেজাল্ট দেখায়। এটা বন্ধ করা যায়, রাখাও যায়। আর এইখানে আমরা দুইটা রেজাল্ট প্রিন্ট করেছি, একটা হচ্ছে ম্যাট্রিক্স নেম। এই যে ম্যাট্রিক্স এর মধ্যে কিন্তু ঢুকে আছে নেম 0। এই 0-র মধ্যে আছে লস, আর 1-এর মধ্যে আছে অ্যাকুরেসি। আপনি টোটাল লস 68% আর অ্যাকুরেসি হচ্ছে 69%। আমি যা বললাম আরো বলার আছে। আমি এই কোডটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা আগে এটা একটু রান করুন, করে দেখেন যা বললাম সেটা বুঝতে পারছেন কি। আমি আর এক দফা এটা বুঝাবো, কারণ এটা বুঝলে পরের গুলো সুন্দরভাবে বুঝবেন। এটা খুব ভালো মতো বুঝতে হবে ধীরে। কি অবস্থা বলেন, রান করেছেন? স্যার রান কেরাসটা করেছেন? ইনস্টল নাই স্যার। হ্যাঁ, কেরাস বলেন। কেরাস মডিউলটা ইনস্টল নাই স্যার, ওটা ওই যে পিন ইনস্টল করতে হবে মনে হয় স্যার। মূল কেন, মডিউল এটা হলো ইনস্টল আপনার অ্যানাকোন্ডায় কাজ করছেন না? অ্যানাকন্ডায় স্যার হচ্ছে না স্যার, নো মডিউল ইয়ে লেখা আসছে স্যার, নো মডিউল নেম কেরাস। আপনি কি অ্যানাকোন্ডা ইনস্টল করেছিলেন? জি স্যার, অ্যানাকন্ডায় কাজ করছি স্যার, করছি স্যার, অ্যানাকন্ডায় এটা আসছে। অ্যানাকোন্ডায় তো অটোমেটিক হয়ে যাওয়ার কথা, অ্যানাকোন্ডায় বেসিক সবগুলাই চলে আসে, না হলে আলাদা করে ইনস্টল করতে হবে। অন্যদের কি অবস্থা? জি স্যার, রান হয়েছে স্যার। আচ্ছা, এখন বলেন বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে। স্যার আমি ওই আবার যে রিপিট করবো আরেকবার, কিন্তু স্যার, আপনাদের কাছ থেকে শুনি। এই যে অ্যাডামের স্যার, এই যে ইয়েটা স্যার, অ্যালগোরিদমটা কি স্যার আমাদেরকে বোঝানো যাবে না? অ্যাডামের অ্যালগরিদম, এটা বোঝাইতে গেলে আসলে এর মধ্যে পড়ে না। অ্যাডাম আপনি নেট থেকে দেখতে পারেন, অ্যাডাম হচ্ছে আসলে অপটিমাইজার। এটা আপনার সলিউশনটা আপনি কিভাবে খুঁজে বের করবেন সেইটার অ্যালগরিদম। আমরা যেমন একটা নোডের ক্ষেত্রে অ্যালগরিদম দেখেছি, ওরকম এটা মাল্টিলিয়ারের ক্ষেত্রে অ্যালগরিদমটা কিভাবে করে, আমি আপনাদের যে ফ্লোটা দেখালাম, যে কিভাবে টোটাল ক্যালকুলেশন করে, সেটা আসলে অ্যাডাম এই অপটিমাইজার অ্যালগরিদমটা করে। এখানে আরো অপটিমাইজার আছে, আপনি এখন কোন অপটিমাইজার ইউজ করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। যেমন ধরেন আমি যদি দেখাই, ধরেন যে আমি দেখাচ্ছি কম্পাইল। কম্পাইলে ঢুকলাম তো, সরি এখানে না। কেরাস, এই যে কম্পাইলের মধ্যে এখানে দেখেন, এই যে অপটিমাইজার আরএমএস প্রপ, এটা আরেকটা। এখানে অপটিমাইজার অনেকগুলো আছে, আপনি যদি দেখতে চান এখানে কেরাসের অপটিমাইজার কতগুলো আছে আপনি সেটাও দেখতে পারবেন। আমরা কিন্তু এখানে কি ইউজ করলাম, অ্যাডাম। এখানে কিন্তু এটা আরেকটা আরএমএস প্রপ। আপনি যদি এখানে লিখেন অপটিমাইজার, অপটিমাইজার ইন কেরাস, এই যে, এই যে এটা অ্যাডাম। এই যে এসজিডি, এটা হলো স্টকাস্টিক্স গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আমরা যে অ্যালগোরিদমটা দেখেছিলাম ওই যে একটা নোডের ক্ষেত্রে, সেটা ছিল এসজিডি। আমরা যে অ্যালগোরিদম দেখেছিলাম একটা নোডের ক্ষেত্রে, সেটা ছিল এসজিডি।
এখানে অ্যাডাম আছে, আরএমএস প্রপ আছে, এখান থেকে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগরিদম, জিনিস এক কিন্তু প্রসেস আলাদা। অ্যাডামটা বেশি চলে, আপনি ইচ্ছা করলে সবগুলো দিয়ে টেস্ট করে যেটা রেজাল্ট ভালো সেটা দিতে পারেন। ঠিক আছে, এই বলেন আর কোনো কোয়েরি? জি স্যার। স্যার ওই ডিপ লার্নিং এর কোর্স কি স্যার এই বছরই শুরু হবে? এটা আমার উপরে ডিপেন্ড করছে, ওরা বলছে, আমি এখনো সময় করে উঠতে পারি নাই, হওয়ার কথা। জি বলেন আর কোনো কোয়েরি? বুঝছেন কি যা বলছি? খালি আমি ব্যাচ সাইজটা বলি নাই, তাছাড়া অন্য সবই বলেছি। আপনাদের বুঝতে কোনো প্রবলেম থাকলে আমাকে বলেন, আমি আরেকবার রিপিট করবো হালকা ভাবে। দেখেন, এইবার আমি এই ব্যাচ সাইজটা স্যার, একটু আগে বলবো। হ্যাঁ বলেন। মডেল ম্যাট্রিক্স নেমস এখানে জিরোটা কি সবসময় লসের জন্য আর ওয়ানটা হ্যাঁ সবসময় অ্যাকুরেসির জন্য? হ্যাঁ, এটা ফিক্সড। আচ্ছা, আমি ইপোকটা দেখেন, ইপোক বলি, ইপোক মানে কি? ইপোক মানে লুপ। কতবার লুপ চালাবেন? আমাদের এখানে পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেটে 768টা অবজারভেশন আছে। আমি যদি সবগুলো একবার করে চালাইতে চাই, মানে শুরু এখান থেকে শুরু হলো এবং আস্তে আস্তে 768 পর্যন্ত চলবে, এক লুপ, তার মানে এক ইপোক। এখানে 50 বার চলছে। দেখেন, প্রথমবার চালিয়ে কি আসছে? লস হচ্ছে 10, অ্যাকুরেসি 0.62। দ্বিতীয়বার চালিয়ে এই যে ইপোক 2/50, লস 2, অ্যাকুরেসি এটা। এভাবে 50 বার চালিয়ে সব শেষে যেটা আসছে এই যে 50/50, এইটা হলো আপনার লস অ্যাকুরেসি। ওকে, এইটা হলো ইপোক। প্রতি লুপে লস কত অ্যাকুরেসি কত দেখাবে। ওকে, এটা গেল। এবং এটা আসছে কিন্তু এই এই রেজাল্ট গুলা, এই যে প্রতি লুপের যে রেজাল্ট, এটা আসছে ফিট থেকে, এটা থেকে না, কিন্তু এইটার রেজাল্ট হচ্ছে সব শেষের এই দুটা, লস আর অ্যাকুরেসি। এখন এইখানে ব্যাচ সাইজটা কি? একটা জিনিস খেয়াল করেন, ব্যাচ সাইজ মানে হচ্ছে ইরোর কতক্ষণ পর পর ক্যালকুলেট হবে। ইরোর কতক্ষণ পর পর ক্যালকুলেট হবে। আমাদের এখানে মোট অবজারভেশন কতগুলা? 769, মানে 768 একটা বাদ দিলে, তাই না? 768। এখানে ব্যাচ সাইজ দেওয়া আছে 10। আপনি 768কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? অ্যারাউন্ড 77। আপনার এখানে ভালো মতো খেয়াল করেন, ইপোক মানে লুপ। আমরা এখানে ঠিক করেছি 50 ইপোক চালাবো, 50 বার লুপটা চলবে। মানে প্রথমে এই ডাটা দিয়ে চেক করবে, দ্বিতীয়বার এই ডাটা দিয়ে চেক করবে, তৃতীয়বার এই ডাটা দিয়ে চেক করবে, চতুর্থবার এই ডাটা দিয়ে চেক করবে, পঞ্চমবার এই ডাটা দিয়ে চেক করবে, ষষ্ঠবার এই ডাটা দিয়ে চেক করবে, সপ্তমবার এই ডাটা দিয়ে চেক করবে, অষ্টমবার এই ডাটা দিয়ে চেক করবে, নবমবার এই ডাটা দিয়ে চেক করবে, দশমবার এই ডাটা দিয়ে চেক করে ইরোর ক্যালকুলেশন হবে এইখানে। কারণ এখানে ব্যাচ সাইজ 10। ও সরি সরি, ভুল করলাম, ভুল বলেছি, সরি। এখানে 10 না, 77 পর্যন্ত যাবে, খেয়াল করি নাই। এই পর্যন্ত আপনার যাবে, যাওয়ার পর একটু থামেন তো, একটু থামেন। ব্যাচ সাইজ হচ্ছে 10, না ঠিকই ছিল, প্রথমটাই ঠিক ছিল, খেয়াল করি নাই। 10 এই পর্যন্ত, এটা 10-এর ঘর। এই পর্যন্ত যাওয়ার পরে ইরোর ক্যালকুলেশন করবে একবার। ইরোর ক্যালকুলেশন কিন্তু প্রতি বারবার হবে না, কতবার পর পর হবে সেটাই ব্যাচ সাইজ। এই 10 বার পরে ইরোর ক্যালকুলেশন করবে, তারপরে এখান থেকে আবার 10 বার পর এটা এখানে ইরোর ক্যালকুলেশন করবে, তারপরে এখান থেকে আবার 10 বার পর এইখানে ইরোর ক্যালকুলেশন করবে, এখান থেকে 10 বার পর আবার ইরোর ক্যালকুলেশন করবে। ইরোর ক্যালকুলেশন কত দূর পর পর করবে, দিস ইজ কল্ড ব্যাচ সাইজ। এটা কিভাবে হচ্ছে? ব্যাচ সাইজ 10 হওয়ার কারণে আমাদের টোটাল অবজারভেশন 777। টোটাল অবজারভেশন হচ্ছে 768, তাই তো? ভাগ 10 কত হয়? অ্যারাউন্ড এভারেজ করলে
77। এটা হলো 77/77। এটা কিন্তু আপনি যদি এইটা খুব আপনার ডেটা সেট রান করতে সময় বেশি লাগতো, তাহলে এখানে দেখাতো ইপক একের 50-এর মধ্যে 1-এর 77, 2-এর 77, 3-এর 77, 4-এর 77, 5-এর 77, এভাবে কিন্তু 77/77 রেজাল্ট এটা। তার মানে প্রথম 10 বার এই যে এইটা প্রথম 10 বার চালিয়ে যে ইরোরটা ক্যালকুলেশন হচ্ছে, যে রেজাল্টটা পাওয়া যাচ্ছে এখানে, সেটা 1-এর 77-এর রেজাল্ট। দ্বিতীয়বার চালানোর পর যেটা হচ্ছে সেটা 2-এর 77-এর রেজাল্ট, তৃতীয়বার 3-এর 77, চতুর্থবার 4-এর 77, এইভাবে 77/77-এর রেজাল্ট হচ্ছে এটা। যাদের পিসি স্লো তারা কিন্তু এটা দেখতে পাবেন, 1-এর 77, 2-এর 77, 3-এর 77। আমি রান করে দেখি, দেখা যায় কি। এই যে দেখা যাচ্ছে কিন্তু হালকা ভাবে, খেয়াল করছেন? কিন্তু স্পিডি হওয়ার কারণে এটা পাস করে চলে যাচ্ছে। এই ব্যাচ সাইজ কি বুঝতে পারলেন? হ্যালো, একটু বলেন আমাকে, বুঝতে পেরেছেন না পারেন নাই, না কোথায় সমস্যা? স্যার তাহলে জি 77 স্যার, বাই বোঝা গেছে। 77-এর যে অ্যাকুরেসিটা স্যার, এটা কি টোটাল মানে সবগুলোর সাম আপ, নাকি স্যার শুধু 77/77 নাম্বারের যে অ্যাকুরেসিটা পাচ্ছে সেটা? দেখেন, লুপ চলছে 50 বার, তাই তো? জি স্যার। এটা হচ্ছে প্রথম লুপের আউটপুট। এটা হচ্ছে প্রথম লুপের আউটপুট। প্রথম লুপ চালাতে যে কতবার ইরর ক্যালকুলেট করবে সেটাই হচ্ছে ব্যাচ সাইজ। আমরা যেহেতু বলেছি 10 বার পর পর ইরর ক্যালকুলেট করো, সে 10 বার পর পর ইরর ক্যালকুলেট করছে। 10 বার পর পর ইরর ক্যালকুলেট করলে কতবার ক্যালকুলেট হবে? 77 বাই হবে 77 বার। তাহলে প্রথমবার 1-এ 77 করে একটা রেজাল্ট এখানে আসবে, দেখা যাচ্ছে না খুব স্পিডি হওয়ার কারণে। 2-এর 2 দ্বিতীয়বার করে একটা হবে, তৃতীয়বার করে একটা হবে, এভাবে 77 বার সব শেষের বার যেটা, সেটা করে এখানে রেজাল্ট আসছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? এইটা হলো 77 বার ইরর ক্যালকুলেট হবে, 10 বার পার করে করে। এটা প্রতিবার চলবে, কিন্তু 10 বার পর পর ইরর ক্যালকুলেট হবে। যখন প্রথমবার ইরর ক্যালকুলেট হয়ে যে রেজাল্টটা আসছে সেটা হলো 1-এর 77-এর রেজাল্ট। দ্বিতীয় 10 বার করে, দ্বিতীয় 10টা করে যেটা হচ্ছে 2-এর 77-এর রেজাল্ট। এভাবে শেষের যেটা, সব শেষের লট 77/77-এর রেজাল্ট হচ্ছে এটা প্রথম লুপের ক্ষেত্রে। দ্বিতীয় লুপের ক্ষেত্রেও একই, তৃতীয় লুপের ক্ষেত্রে এভাবে চলবে। কি বোঝা গেছে? কি বোঝা যায় নাই? জি স্যার, বোঝা গেছে। দেখেন, আমি আরেকবার রিপিট করি পুরাটা, এটা বুঝতে হবে। এইটা বুঝলে সবগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। ডেটা সেট লোড করলাম, প্রথম 8টা ফিচার ইনপুট, বাকিটা আউটপুট। আমরা হলো মডেল সিকোয়েন্সিয়াল কেন ইউজ করলাম এটা ডিফাইন করছি, কয়টা লেয়ার থাকবে সেটা ঠিক করছি। মডেল, এই যে মডেল সিকোয়েন্সিয়ালের মধ্যে আসলো মডেল ডট অ্যাড দিয়ে 3টা লেয়ার, হিডেন 1, হিডেন 2, আউটপুট লেয়ার। এখন হিডেন 1-এর মধ্যে কতগুলো নোড থাকবে সেটা আমরা ডিফাইন করছি। হিডেন 1-এর ইনপুট ডাইমেনশন, ইনপুট ফিচার হচ্ছে 8টা, ওই জন্য এখানে 8। হিডেন লেয়ারের নোড হচ্ছে 12টা, অ্যাক্টিভেশন ফাংশন রেলু। ঠিক হিডেন 2-তে নোড 8টা, অ্যাক্টিভেশন রেলু। আউটপুটে নোড 1টা, অ্যাক্টিভেশন সিগময়েড। ডিফাইন করা শেষ। কম্পাইল মডেল, এখানে আমরা প্যারামিটার গুলো ঠিক করছি যে কম্পাইল কিভাবে করব। লস, বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করতে হবে বাইনারি ক্লাসিফিকেশনের জন্য। আর মাল্টি
বাইনারি আর হচ্ছে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য আমরা ইউজ করব ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি। এটা যেহেতু বাইনারি, বাইনারি ক্রস এন্ট্রপি লস ফাংশন ইউজ করছি। লস কিভাবে ক্যালকুলেট করবে সেটার হিসাব এটা। এখানে এখানে কিছু মেথড আছে, আপনি চাইলে দেখতে পারেন। আমি দেখাই, যেহেতু এই যে আপনাদেরকে দেখালাম তখন এটাও দেখাই, র্যামটা তো দেখালাম তাই না? এখানে যদি আমরা দেখি লস ফাংশন, লসে কি দেখাবে? লসেস ইন কেরাস দেখানোর কথা। এই যে অ্যাভেলেবল লসেস, এই যে দেখেন বাইনারি ক্রস এন্ট্রপি, অনেক ভেরিয়েশন আছে, কাজ করার বহুত সুযোগ আছে। এই যে এখানে এতগুলো আছে, ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি। সবগুলো যে ইউজ করতে পারবেন তা কিন্তু না, ভেরিয়েশন আছে। তো এখানে সেই লস ফাংশন গুলো দেখলাম। অপটিমাইজার অ্যাডাম ইউজ করছি, আমরা অ্যাকুরেসিতে রেজাল্ট দেখতে যাচ্ছি, মানে ম্যাট্রিক্স এর মধ্যে আমরা লস অ্যাকুরেসি থাকবে আমি দেখতে পারবো। এরপরে হচ্ছে আমরা লার্ন করব। ইনপুট দিলাম এক্স, ওয়াই হলো আউটপুট, এখানে যেটা দেওয়া ছিল। ইপক চলবে 50টা, ব্যাচ সাইজ হচ্ছে 10। ঠিক আছে, দেখেন আমি ইপক কিন্তু বাড়িয়ে দিতে পারি, 100 দিলাম এবার। হ্যাঁ, এরপরে আচ্ছা পরে বারে আগে যে দেখাই দিচ্ছে আছে তাই। এরপরে আমরা হচ্ছে এটা অ্যাকুরেসি বের করছি, যেটা দিয়ে লার্ন করেছিলাম সেটা দিয়েই। এবং আমরা হচ্ছে এই যে জিরোতে আমরা পাবো হচ্ছে লস আর 1 অ্যাকুরেসি, রেজাল্টটা স্কোরের মধ্যে থাকবে। আমরা যদি রান করি, আমাদের রানটা এই যে এইভাবে চলছে। আমি আপনাদের ইপক এবং ব্যাসটা একটু করে বোঝাই আরেকবার। আমরা 50-এর জায়গায় 100 ইপক দিই, কি হয় দেখেন তো। 50 ইপকে আমার রেজাল্ট আসছে 73.83। 100 ইপক দিলাম, কত হয় দেখেন তো। এই যে চলবে কিন্তু 100 পর্যন্ত। $73.96, একটু বেড়েছে মনে হয় না? একটু বেড়েছে, ঠিক আছে। এবং এইখানে একটা মজার জিনিস দেখেন, এরপরে এখানে কিন্তু ইপক বাড়িয়েছি কিন্তু আমার ব্যাচ সাইজ 77ই আছে, কারণ ব্যাচ সাইজ কিন্তু এই যে এইখানে এইটা ব্যাচ সাইজ চেঞ্জ করলে 77 এই জায়গা চেঞ্জ হবে। আমি 10 করেছি তো, আমি যদি এখানে 100 দিই কত হবে বলেন তো? 7 হবে, 7 হবে। দেখেন এই যে 8 ধরেছে আর কি, 77 তো 8 ধরেছে রাউন্ড করে, 8 হলো। এবং দ্রুত হয়েছে না? অনেক দ্রুত রেজাল্ট আসলো না? কারণটা কি? এরর ক্যালকুলেট কম করতে হচ্ছে যে। হুম, আপনি যদি 1 দেন কি হবে দেখেন তো, দেখেন তো কি হয়। কত, এই যে বুঝতে পারছেন, এই যে বাড়ছে, বুঝতে পারছেন কিভাবে হচ্ছে, যে দেখেন 1 দেওয়ার জন্য প্রতিবার এরর ক্যালকুলেট করছে, প্রতিবার, এভরি টাইম, প্রতি ইপোকে প্রতিবার এরর ক্যালকুলেট করছে। দেখতে পাচ্ছেন, এই যে প্রতিবার এরর ক্যালকুলেট করছে। এই যে 768 পর্যন্ত আমাদের এখানে যে ডেটা সেট, একটা করছে এরর ক্যালকুলেট করছে, একটা করছে এরর ক্যালকুলেট করছে, আরেকটা করছে এরর ক্যালকুলেট করছে। এটাকে বলা হয় মিনি ব্যাচ। এদিকে আমরা না যাই, ওটা আরো 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 কনসেপ্টে চলে যাবে। এই যে সময়ও লাগছে অনেক বেশি, কারণ প্রতিবার এরর ক্যালকুলেট করতে হচ্ছে। যে আপনি ব্যাচ সাইজ যত কম দিবেন তত সময় বেশি লাগবে, বেশি দিলে সময় বেশি কম লাগবে। এবার কি ব্যাচ সাইজ বুঝতে পেরেছেন? ব্যাচ সাইজ 1 দিলাম, 768 বারই সেই এরর ক্যালকুলেট করেছে। ব্যাচ সাইজ 10 দিলে 77 বার করবে। ব্যাচ সাইজ 100 দিলে 8 বার করবে। এবার কি ক্লিয়ার ব্যাচ সাইজ? আমার মনে হয় ক্লিয়ার হওয়ার কথা। স্যার দেখেন ব্যাচ সাইজ রেজাল্ট, কত দিলে বেটার, এটাও কি টিউন করে করে এটা দেখতে এটা হবে? টিউন করে দেখতে হবে। টিউন করে দেখতে হবে। দেখেন কি হচ্ছে, ব্যাচ সাইজ আমি কমাই দিয়েছি তো কত হয় দেখেন। তবে ব্যাচ সাইজ কম দিলে আমার সমস্যা, টাইমের বিষয় আছে। ডিপ লার্নিং কিন্তু টাইম কমপ্লেক্সিটি চিন্তা করতে হবে। লার্নিং রান করে আউটপুট পাওয়াই কঠিন, এত সময় লাগে। দেখেন এত ছোট্ট একটা স্ট্রাকচার কত সময় লাগছে, ছোট্ট একটা ডেটা সেট, আউটপুট বেরিয়ে হচ্ছে না এখনো। কত বেড়েছে দেখেছেন? অ্যারাউন্ড 5% বেড়েছে রেজাল্ট। লস কমেছে কত? 60 ছিল 46 হয়ে গেছে, অ্যাকুরেসি 73 ছিল 78 হয়ে গেছে, ব্যাচ সাইজ কমানোর জন্য। ব্যাচ সাইজ কমাইলে রেজাল্ট ভালো হচ্ছে স্যার। না, এটা বলা যাবে না সবসময়।
কিন্তু সময় চিন্তা করতে হবে, এগুলো প্যারামিটার টিউন করে দেখতে হবে। হ্যাঁ, আমি কি এটা বোঝাইতে পেরেছি আপনাদের এই কোডটুকু? জি আচ্ছা, স্যার। মাল্টিলেয়ার পারসেপ্ট্রন যেটা গতদিন পর্যন্ত আমরা বুঝলাম, সেটা এখানে কোড দিয়ে দেখলাম। আপনারা ভালো করে দেখবেন, এটা এই একটা বুঝলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন সামনের, আর এটা না বুঝলে সামনে কিচ্ছু বুঝতে পারবেন না। আমার জন্য ধীরে ধীরে বোঝালাম এটা। এরপরে দেখেন, এরপরে এটা শেষ, আরেকটা চ্যাপ্টারে যাবো আমরা আজকে। না স্যার, আজকে না এই পর্যন্ত। স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এ পর্যন্তই থাক। আপনারা দয়া করে এই একটা কোড, এই চ্যাপ্টারে একটাই কোড, এই কোডটা ভালো মতো দেখে আসবেন, একটাই। ঠিক আছে, একটু কেয়ারফুলি করেন। ডিপ লার্নিং কিন্তু খুব মজার জিনিস। এটা ট্র্যাডিশনাল মেশিন লার্নিং এর মতো না যে আপনার হচ্ছে লিমিটেশনস আছে। এই যে মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের স্ট্রাকচার আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারেন। আর একটু দেখেন সামনের দিকে যায়, পুরো ফ্লেক্সিবিলিটি আপনার হাতে, আপনি যা ইচ্ছে করতে পারেন। মানে কতগুলো নিউরন নেবেন, কি নেবেন না নেবেন, সম্পূর্ণ আপনার হাতে, আপনি পুরাটা কন্ট্রোল করতে পারেন এবং রেজাল্ট এক্সেলেন্ট। এবং ডিপ লার্নিং আর আসার আগে আমাদের ট্র্যাডিশনাল অ্যালগোরিদমের মধ্যে এসভিএম খুবই ভালো পারফর্ম করতো, এক্সেলেন্ট পারফর্ম করতো। এরকম আরো দু একটা অ্যালগোরিদম আছে খুব ভালো পারফর্ম করতো। ডিপ লার্নিং আসার পরে ওগুলোর পারফরমেন্স অনেকটাই পোর ডাউন। ওই জন্য সামনে কিন্তু পুরাটাই ডিপ লার্নিং আসতে চলেছে, এখনই চলে আসছে পুরাটাই। আপনার এই যে জেনারেটিভ এআই থেকে শুরু করে এলএলএম থেকে শুরু করে সবকিছু কিন্তু ডিপ লার্নিং এর কনসেপ্ট। একটু কোডটা ভালো মতো দেখবেন, একটা কোডই ভালো মতো দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। এবং এই কোড কিন্তু বোঝা যাবে না যদি আপনি নেটওয়ার্কের ভেতরে না বোঝেন। এই জন্যই কিন্তু নিউরাল নেটওয়ার্কের ভেতরে বোঝানোর চেষ্টা করা হয়েছে, মানে কি হলে কি হতে পারে সেগুলা আরো বোঝানো যেত, কিন্তু এই কোর্সের মধ্যে এতটা পড়ে না আসলে। তারপরে আমি বুঝিয়েছি যতটা যেন অন্তত বুঝতে পারেন।